গত ক্লাসে আমরা অল্টারনেটর পড়েছিলাম। এই আনারুল যে চ্যাপম্যানের বই থেকে ম্যাথ করেছিলাম না, এক্সাম্পল কত? এক্সাম্পল মেবি 5.1 করেছিলাম, রাইট? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ। 5.1 মেশিন। আচ্ছা, রেকর্ডটা কি চালু হয়েছে? হ্যাঁ। ডিপার্টমেন্ট বুক, যে চ্যাপম্যান। আচ্ছা, আমি আসলে একটা গ্রুপ ওপেন করেছি, নতুন একটা গ্রুপ। তো ওখানে আসলে ভাইবা রিলেটেড কিছু প্রোগ্রাম হবে, মানে দেখা যাচ্ছে যে আপনারা লাইভ লাইভে যেভাবে এখন ক্লাস করতেছেন, সো অনলাইনে মনে করেন যে আমি লাইভে হচ্ছে ফুল ডিপার্টমেন্ট টপিকের উপরে আমি আসলে ভাইবা নিতে চাই আর কি, যে আমাদের আপনাদের ডিপার্টমেন্ট নলেজ যেন অনেক স্ট্রং থাকে, যেন এ সকল বিষয়ের উপর যেন অনেক ভালো করতে পারেন। ঠিক আছে? সো এরকম একটা মানে জিনিস অ্যারেঞ্জ করতে চাচ্ছি। এতে আপনাদের কোনো এক্সট্রা কোনো ফি বা এগুলো কোনো কিছু দিতে হবে না। সো আপনারা যারা এই লাইভ ভাইভাতে অংশগ্রহণ করতে চান, যেমন এটা সপ্তাহে 2 দিন আমি ভাইভাটা নিতে চেয়েছি, যে পাঁচজন পাঁচজন করে ভাইভা নিব আর কি, 1 বাই 1। ঠিক আছে, 10 মিনিটের একটা ভাইভা হবে। সেরকম একদিনে 5জন ভাইভা দিতে পারবে। এখন সেই সপ্তাহে 2 দিন, যে কোনো দিন হতে পারে, ওই দিন কে কে ফ্রি থাকবে, ঠিক আছে, ওই দিন আগেই গ্রুপে হচ্ছে একটা পোল করা হবে যে এই তারিখে কে কে ভাইবা দিতে চান। ঠিক আছে, ইভেন টাইমটা মেনশন থাকবে যে এতটা থেকে এতটা। সো এরকম আমি ভাইবার একটা অ্যারেঞ্জ করতে চাচ্ছি। সো এখানে যদি আপনারা কেউ ইচ্ছুক থাকেন, সো এটা গ্রুপে যুক্ত হতে পারেন। এর জন্য আপনাদের কোনো টাকা পয়সা কোনো কিছুই লাগবে না, এটা টোটালি ফ্রি। ঠিক আছে? সো এখানে কিছু ক্রাইটেরিয়া আছে, যেমন হচ্ছে টোটাল 5টা কোশ্চেন, বা টোটাল হচ্ছে, হ্যাঁ, টোটাল 5টা কোশ্চেন থাকবে। সো 5টা কোশ্চেন করবো এক একজনকে। মানে প্রথম এটা স্লট দেওয়া থাকবে, যে এরকম সাপোজ এখন তো রাত 8টা বাজে, রাত 8টা থেকে সাপোজ রাত 10টা পর্যন্ত অমুক জনের ভাইবা। সো উনি ওই ওই টাইমেই উনি জয়েন করবে, এবং ওনাকে 5টা কোশ্চেন করা হবে। পাঁচটার মধ্যে যদি 5টার মধ্যে সাপোজ আমি আপনাকে কোশ্চেন করলাম, আপনি যদি ভালো মতো অ্যান্সার না দিতে পারেন পরপর 2টা, তাহলে আপনার ভাইবা ওখানেই সমাপ্ত। ঠিক আছে? এরপরে আবার যে ওয়েটিংয়ে থাকবে তাকে আবার অ্যাকসেপ্ট করে বা জয়নিং করে সে আবার ভাইবা দিবে। তো এটা আসলে টোটালি আপনারা এই যে যে বিভিন্ন যে জব সার্কুলারগুলো হয় সরকারি যে জবে, বা এটা নট অনলি আসলে সরকারি জবে, এটা প্রাইভেট সেক্টরেও আপনাদেরকে অনেক কাজে দিবে। ঠিক আছে, এই কোশ্চেনগুলো। তো কোশ্চেন আমার আছে রেডি করা, সব কিছু এভরিথিং সব কিছুই আছে। যেহেতু আমি আপনাদেরকে পড়াই কি কি কোশ্চেন করা লাগবে, বা কি কি কোশ্চেন বিভিন্ন ভাইভাতে হয়। যেমন আপনারা হয়তো জানেন রিসেন্টলি কিন্তু সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের ভাইভা চলতেছে। একটা হচ্ছে আপনার কোন যেন কোম্পানি, এটা হচ্ছে আপনার সিজিবিএল, মানে কম্বাইন সাইকেল একটা পাওয়ার প্ল্যান্ট, এটা আমি ভুলে গেছি। সো ওখানে কিন্তু ভাইভা চলতেছে অলরেডি, আপনারা হয়তো কেউ জানেন বা কেউ হয়তো জানেন না। ওকে। সো আমি কিছু কোশ্চেন দুই একজনকে বলছিলাম যে এই কোশ্চেনগুলো একটু ভালো মতো দেখো। সো ওনাকে 5টা কোশ্চেন করছে, 5টা কোশ্চেনের মধ্যে আমি ওনাকে বেশ কয়েকটা কোশ্চেন দিয়েছিলাম। তো এর মধ্যে হচ্ছে 2টা কোশ্চেন হুবহু ওটাই জিজ্ঞেস করেছে। হুম। এটা আমি আপনাদের শেয়ার করি, যেমন আমি ওনাকে অনেক কিছু বলেছিলাম, কারণ ভাই বা ভাই, এটা আপনাকে যে কোনো বিষয় যে কোনোভাবে যে কোনো কিছু আপনাকে ধরতে পারে। এটা আসলে টোটালি আপনার কোনো নিয়ন্ত্রণে নাই, বা এটা থাকবেও না। এটা টোটালি নিয়ন্ত্রণে থাকে হচ্ছে যারা ভাই বানায় তাদের। ঠিক আছে? বাট যখন আপনাকে ডিপার্টমেন্টাল কোশ্চেন করবে, অবশ্যই তো আপনার সেটা পারা উচিত, তাই না? সো এরকম ওনাকে কোশ্চেন করেছিল যে সিটির সেকেন্ডারি সাইটটা কেন ওপেন রাখা হয়। ঠিক আছে, যে আমরা যে সিটিপিটি যে ইউজ করি, সিটির সেকেন্ডারি সাইটটা কেন ইউজ করা হয়, একটা পাওয়ার জেনারেশনে কিভাবে
ভোল্টেজ তৈরি হয় সেটা বলো। এখন ভোল্টেজটা কিভাবে তৈরি হয়? এখন ভোল্টেজটা একটা জেনারেশন সাইডে যেখানে বিদ্যুৎ তৈরি করে, ভোল্টেজটা তো তৈরি করে হচ্ছে অল্টারনেটর। ঠিক আছে, অর্থাৎ এখানে তাকে বোঝাইছে যে অল্টারনেটর কিভাবে কাজ করে, মানে ভোল্টেজটা কিভাবে তৈরি হয়। অবশ্যই অল্টারনেটর থ্রোতে তৈরি হয়, তাকে বলতে হতো। ইভেন তাকে তখন জিজ্ঞেস করেছে যে তাহলে অল্টারনেটর থেকে কিভাবে আসলে ভোল্টেজটা তৈরি হয়। ঠিক আছে, ইভেন জিজ্ঞেস করেছে যে আমাদের পাওয়ার প্ল্যান্টে তো আসতে চান, সো আসলে আমাদের পাওয়ার প্ল্যান্ট সম্পর্কে কি কি জানেন। এরপরে আর একটা কোশ্চেন করেছে যে অ্যাজ এ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে, অর্থাৎ উপসহকারী প্রকৌশলী হিসেবে আপনার পাওয়ার প্ল্যান্টে কি কি কাজ আপনাকে করতে হবে, এগুলো আপনি একটু বলেন। সো এই একটা কোশ্চেন ধরে ছেড়ে দিছে। তো এর মধ্যে আমি ওকে যে কোশ্চেনগুলো বলেছিলাম এর মধ্যে হচ্ছে সিটির সেকেন্ডারি সাইট কেন ওপেন রাখা হয়, আর একটা হচ্ছে যে একটা অল্টারনেটর কিভাবে কাজ করে। ঠিক আছে, সো এই দুইটা কোশ্চেন উনি কমন পেয়েছিল, বাদ বাকি তো আমি বলি নেই। সো এটা আসলে আমি জানিও না, আমি জানি আসলে কি কি কাজ, বাট আমি যেগুলো বলছি তার মধ্যে থেকে আর ধরে নাই, ওনাকে 5 মিনিটের মতো ভাই বানিয়েছিল। ঠিক আছে, সো এখন ওই আলোকেই আসলে চিন্তা ভাবনাটা আসা যে আসলে আপনাদের বেসিক যদি ডেভেলপড করতে চাই, ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি চিন্তা ভাবনা করেছি যে আপনাদেরকে একটা ভাইবার একটা সিস্টেম করা উচিত, যেখানে আপনারা সপ্তাহে 2 দিন আপনারা একটু ভাইবার রিলেটেড কোশ্চেন নিয়ে একটু ডিসকাস করলেন, বা আমি আপনাদেরকে ভাইবা নিলাম একদম লাইভে। ঠিক আছে, সো এরকম যদি আপনারা কেউ আগ্রহ থাকেন যে না আপনারা সপ্তাহে 2 দিন বা একদিন ভাইবা দিতে চান, তাহলে সেক্ষেত্রে আমি ছিল তো তো আসলে যে কারণে একটু মিউট করে ফেলেছিলাম। তো এখন আসলে যারা আপনারা যারা পড়তেছেন, পড়ার পাশাপাশি যারা আসলে ভাইবার জন্য নিজেকে প্রস্তুতি করতে চান, এটা আসলে নট অনলি আসলে আপনার আসলে মানে ভাইবার জন্য আপনি পড়বেন, আসলে আপনার একাডেমিক নলেজ গ্রো আপের জন্য আসলে আপনার এগুলো দরকার আপনাদেরকে। ঠিক আছে, কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে এমনও কিছু কোশ্চেন আসে, এটা আসলে নট অনলি আসলে ভাইবার কোশ্চেন, এগুলো আপনার থিওরি রিলেটেড কোশ্চেনও হয়ে থাকে। ঠিক আছে, যেটা আসলে আমরা অর্থাৎ আমরা এখানে যদি ওরকমভাবে পড়াশোনা করি বা একটু চাপের মধ্যে থাকি, তাহলে আসলে আমাদের সব দিক দিয়ে এগুলো আসলে বেনিফিটেড। হ্যাঁ, সো আপনারা যারা আগ্রহ থাকেন বা যারা ভাইবা দিতে চান, ঠিক আছে, এটা আমিই নিব, অন্য কেউ থাকবে না, 1 বাই 1 আমিই নিব আপনাদেরকে। সো যারা ভাইবা দিতে ইচ্ছুক ডিপার্টমেন্ট রিলেটেড, এখানে আসলে নট অনলি আসলে আপনার এখন এইরকম ক্লাসে যেভাবে পড়তেছেন অল্টারনেটর বা ইন্ডাকশন মোটর, এরকম না, এটা আসলে ওভারঅল ফুল ত্রিপলি সিস্টেমেই ওপরেই আপনার ভাইবা হবে, ফুল ডিপার্টমেন্ট পার্টের উপরেই আপনার ভাইবা হবে। ঠিক আছে, সো এখানে আসলে ডিপেন্ড করবে যে আসলে আপনার ভাইবাটা কি টাইপের হবে। এটা টোটালি হচ্ছে পাওয়ার রিলেটেড ভাইবাটা হবে। ঠিক আছে, অর্থাৎ অ্যাজ এ আপনি যদি পাওয়ার সেক্টরে নিজেকে ডেভেলপড করতে চান, তাহলে এই ভাইবাটা আপনাকে অনেক হেল্প করবে। ঠিক আছে, আপনার নলেজ গ্রো আপের জন্য অনেক হেল্প করবে। তো আপনারা যারা আগ্রহ আছেন আমাকে ইনবক্স করেন পার্সোনালভাবে, আমি গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব না এখানে। আসলে গ্রুপের লিঙ্কটা আপনাদের গ্রুপে শেয়ার করলে সবাই হয়তো জয়েন হতো, বাট আসলে এই ইফিসিয়েন্সিটা আসলে সবার মধ্যে নেই। হ্যাঁ, সো অনেকেই আছে ফাও ফাও শুধু গ্রুপে জয়েন হয়ে মানে শুয়ে বসে থাকে। সো এদেরকে আমি পছন্দ করি না। এখানে আসলে যারা টোটালি একটা পড়াশোনার মধ্যে থাকতে চায় বা একটা সিস্টেমের মধ্যে থাকতে চায়, সো এখানে আমি তাদেরকেই চাচ্ছি। হ্যাঁ, ইভেন যারা প্রতি সপ্তাহে একদিন একটু নিজেকে যাচাই করার জন্য ভাইবা দিতে পারবে। ওকে, ইভেন এটা নির্দিষ্ট ডেট অনুযায়ী এই কার্যক্রমগুলো চলমান থাকবে। ঠিক আছে, অনলাইনের থ্রুতে ভাইবাটা হবে। ওকে, সো আচ্ছা আমরা ভাই, হুম, ও, এটা কখন হতে পারে বা সময়টা এটা বিষয়ে এটা আসলে যদি বল। আপনাদের সাথে ডিসকাস করেই সময়গুলো নির্ধারণ করা হবে। ঠিক আছে, আপনারা যারা গ্রুপে জয়েন হচ্ছেন বা জয়েন হতে ইচ্ছুক,
আপনারা আগে জয়েন হন গ্রুপে। সো আপনাদের সাথেই পোলের মাধ্যমে আমি পোল দিব, সো পোলের মাধ্যমেই আসলে নির্ধারণ হবে যে এক্সামটা কখন, মানে ভাইবাটা কখন নিলে ভালো হয়। অবশ্যই আমার মনে হয় যে এটা দেখা যাচ্ছে যে রাত্রে নিলে হয়তো সবাই মোটামুটিভাবে জয়েন করতে পারবে, ঠিক আছে। বা একটা শিডিউল করা থাকবে যে ওই শিডিউলে যে যে ফ্রি থাকবে সে ওই শিডিউল অনুযায়ী ভাইবা দিতে পারবে, ঠিক আছে। ওকে, আচ্ছা, ঠিক আছে। অনেকে ইন্টারেস্ট লিখে ইনবক্স করতেছেন, সমস্যা নেই। আপনারা যারা ইচ্ছুক আমাকে ইনবক্স করে রাখেন, আমি গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব। ওকে, বাট ভাই যারা এটা কি টপিক ওয়াইজ হবে? এটা মানে কোনো এখানে এখানে ভাই টোটালি ফুল ডিপার্টমেন্ট পার্টের উপরে, আচ্ছা আচ্ছা। পাওয়ার সেক্টর রিলেটেড ভাইবা। হ্যাঁ, সো পাওয়ার সেক্টর রিলেটেড ভাইবা, এখানে ইলেকট্রনিক্সের কোশ্চেন কম থাকবে, বাট বেসিক কিছু বিষয় আছে, যেমন হচ্ছে একটা বিজেটি কিভাবে কাজ করে বা একটা এসসিআর এর ফুল ফর্ম কি, ঠিক আছে। এই বেসিক কোশ্চেনগুলো থাকবেই। ওকে, ওকে ঠিক আছে। কারণ আপনি যদি মানে অ্যাজ এ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, যে আপনি ডিপ্লোমা করেছেন ইলেকট্রিক্যালের উপরে, সো আপনাকে এমন কোনো কোশ্চেন করবে না ইলেকট্রনিক্সের উপরে বা কমিউনিকেশনের উপরে যেটা আপনাকে আটকা দিবে বা আপনি বাধাপ্রাপ্ত হবেন, ঠিক আছে, পাওয়ার সেক্টরে যদি কোনো ভাইবা দিয়ে থাকেন। ওকে, সো এরকম ধরনের কোনো কোশ্চেন করবে না আপনাকে। সো এটা টোটালি আপনার মেশিন আর পাওয়ার সিস্টেমের মধ্যে ঘুরপাক খাবে। ওকে, মেশিন আর পাওয়ার সিস্টেমের নলেজটা আপনার বেশি লাগবে। এবং এমন কিছু কিছু জিনিস আছে যে কোশ্চেনগুলো আসলে আপনি এগুলো আসলে ওই 4 বছর ডিপ্লোমা করলেন 3 বছর বা বিএসসি করলেন 4 বছর, এই 3 বছর বা 4 বছরে ওই কোশ্চেনগুলো আপনি কোথাও বইতেও আপনি পাবেন না। সো এমনও কিছু কোশ্চেন আছে যেগুলো আসলে টোটালি আপনার মানে ফিল্ড থেকে কোশ্চেনগুলো করে, জব ফিল্ড থেকে কোশ্চেনগুলো করে, অর্থাৎ আপনি যে ফিল্ডে জন্য ভাইবা দিচ্ছেন আপনাকে সেই ফিল্ড থেকে কোশ্চেনগুলো করবে। ওকে, সো যেগুলো আসলে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো জানা। হুম, যেমন আমি আপনাদের সাথে একটা পিডিএফ ফাইল শেয়ার করেছিলাম আমার আগের কিছু প্রাক্তন স্টুডেন্টদের কাছ থেকে। এখন আপনারা যারা নতুন আছেন আপনারা হয়তো বিষয়গুলো পান নাই, বাট আমি এগুলো আপনাদের সাথে শেয়ার করে দিব, সমস্যা নেই। এটা এই যে রিসেন্টলি যে পিজিসিবিতে যে যারা জয়েন করলো গত সপ্তাহেই প্রায় 200-250 জনের মতো জয়েন করেছে, 10-15 জনের মতো জয়েন করে নাই, যতটুকু বিভিন্ন গ্রুপের দেখে বুঝতে পারলাম আর কি। হ্যাঁ, সো এই যে পিজিসিবির যে কোশ্চেনগুলো কী কী ভাইবা কোশ্চেন করেছিল বা কী কী ভাইবা কোশ্চেন হয়েছিল, এটা তো আমার কালেকশনে আছে, ইভেন এটা তো আমি শেয়ার করেছি, অনেকে হয়তো দেখেছে যে কী কী টাইপের কোশ্চেনগুলো ওনারা করেছিল, ঠিক আছে। আর যারা দেখেন নাই সমস্যা নাই, আস্তে আস্তে জানতে পারবেন। ওকে, সো ঠিক আছে, সমস্যা নেই। আমরা আজকের ক্লাসটা শুরু করি। আমরা মেবি গত ক্লাসে যে চ্যাপম্যানের বই থেকে চ্যাপ্টার 5 থেকে আমরা ম্যাথ করেছিলাম, চ্যাপ্টার 5 এর কতটুকু পর্যন্ত আমরা ম্যাথ করেছিলাম? হুম, ভাই 2টা ম্যাথ করেছিলাম। 2টা ম্যাথ করেছিলাম। জি, ভাই শুধুমাত্র 5 এর 1 এক্সাম্পল এইটাই লাস্ট ম্যাথ ছিল মেবি। হ্যাঁ আর হ্যাঁ একটা পিস আসছিল ওইটাই। হ্যাঁ হ্যাঁ, আর একটা পিএসসিবিতে এসেছিল, কারেক্ট, 2টা করা হয়েছিল। সো আমরা আজকে হচ্ছে 5.2 করি। এখানে আসলে ম্যাথগুলো এক একটা এক এক রকমভাবে করা, তো যে কারণে মেবি আমি করে দিতে চেয়েছিলাম, তাই না? ওকে, সো আমরা 5.2টা দেখি আজকে। 5.2টা বিশাল একটা ম্যাথ, যেটা হচ্ছে এই চিত্র থেকে কিছু ডাটা নিয়ে ম্যাথগুলো সলিউশন করতে হয়। এই হচ্ছে 5.2 এর একটা অংশ। হ্যাঁ, মানে চিত্র বাদে আমাদের আসলে যে জিনিসগুলো দরকার আমরা সেটাই দেখব, ঠিক আছে।
শোনেন, মেশিনের যে চ্যাপম্যানের বইয়ের প্রতিটা ম্যাথ কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আপনার যদি বিএল থ্রেজা যদি স্কিপও করতে চান, বাট যে চ্যাপম্যানের বইয়ের ম্যাথগুলো স্কিপ করেন না, ওকে? সো আমি যে চ্যাপম্যানের যে কয়েকটা ম্যাথ করাবো সবগুলো ম্যাথই আপনাকে করতে হবে। বাট আপনি চাইলে যে চ্যাপম্যানের বিএল থ্রেজা থেকে আপনি দুই একটা ম্যাথ স্কিপ করতে পারেন, বাট যে চ্যাপম্যান থেকে কিন্তু আপনি স্কিপ করতে পারবেন না, ওকে? আচ্ছা, এটা কি লেখাটা কি দেখা যায়? লেখাটা কি বোঝা ভাই যাচ্ছে? যাই। ওকে, হ্যাঁ, বোঝা যাচ্ছে। ঠিক আছে। এটা তো ভাই ডিসপ্লের উপর, এটা তো মোবাইলে বোঝা যাবে না, কম্পিউটারে মোটামুটি বোঝা যাচ্ছে। আচ্ছা, যারা মোবাইল দিয়ে দেখতেছেন তারা কি বুঝতে পারতেছেন এখানে কোশ্চেনটা কি করেছে? জি ভাই, দেখতে ওকে, পারতেছি, আমি ঠিক আছে। ফোনেই দেখতেছি। ওকে, ঠিক আছে। ওকে, ধন্যবাদ। সো আমরা এখানে দেখি, এখানে বলছে যে 480 ভোল্ট 60 হার্টস ডেল্টা কানেক্টেড। সো ডেল্টা কানেক্টেডে ফেজ ভোল্টেজ আর লাইন ভোল্টেজ কি হয় ডেল্টা কানেক্টেডে? ফেজ ভোল্টেজকে লাইন ভোল্টেজকে রোড থ্রি দ্বারা ভাগ করলে ফেজ ভোল্টেজ পাওয়া যায়। সমান ডেল্টা সমান লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজ সমান থাকে ডেল্টাতে। ডেল্টাতে কি থাকে? ফেজ আর লাইন ভোল্টেজ সমান থাকে। সমান থাকে, লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজ সমান। ডেল্টাতে না? জি ভাই। তো তাহলে একটু আগে √3 দ্বারা ভাগ করতে কে বললো? আমার ভাই স্টারের কথা বলছেন না, আমি দুঃখিত, ও খেয়াল আচ্ছা করিনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। সরি, এটা তো লাইন ডিভাইডেড বাই √3, ওকে। আচ্ছা, সো এখানে কিছু ডাটা দেওয়া আছে, যেমন হচ্ছে এখানে ফ্রিকোয়েন্সিটা দেওয়া আছে 60 হার্টস। এরপরে হচ্ছে আমাদের পোল দেওয়া আছে হচ্ছে 4 পোল, ওকে। সিনক্রোনাস জেনারেটর হ্যাজ এ ওসিসি। এখানে ওসিসি অর্থাৎ ওপেন সার্কিট টেস্ট মেবি, এটা একটা ফিগার দেওয়া আছে। সো এখানে ফিগারে কিছু ডাটা আছে, সো এটা আমাদের আপাতত দরকার নেই। সো দিস জেনারেটর হ্যাজ এ সিনক্রোনাস রিঅ্যাক্টেন্স দ্যাট মিনস হচ্ছে আপনার এক্সএ, এটা হচ্ছে আপনার 0.1 ওহমস, ঠিক আছে? 0.1 ওহমস এটা দেওয়া আছে। অ্যান্ড আর্মেচার রেজিস্ট্যান্সটা দেওয়া আছে, অর্থাৎ আর এ দেওয়া আছে, আর্মেচার রেজিস্ট্যান্স এটা দেওয়া আছে 0.015 ওহমস। অ্যাট ফুল লোড দ্য মেশিন সাপ্লাইস, ফুল লোডে এটা হচ্ছে মেশিন সাপ্লাই দিচ্ছে এত এম্পিয়ার, ঠিক আছে? ফুল লোডে মেশিনটা সাপ্লাই দিচ্ছে এত এম্পিয়ার, অ্যান্ড পাওয়ার ফ্যাক্টর বলছে এত ল্যাগিংস। এরপরে বলছে যে আন্ডার ফুল লোড কন্ডিশন দ্য ফ্রিকশন অ্যান্ড উইন্ডেজ লস দেওয়া আছে। সো ফ্রিকশন লস আর উইন্ডেজ লস দেওয়া আছে। সো এখানে কিছু লসের কথা উল্লেখ আছে। তো আমরা তো এখনো পর্যন্ত তো আসলে এর মানে পাওয়ার স্টেজটা এখন পর্যন্ত আমরা দেখি নেই। তো যাই হোক, সমস্যা নেই, এখানে ফ্রিকশন অ্যান্ড উইন্ডেজ লস দেওয়া আছে এত, অ্যান্ড কোর লসটা দেওয়া আছে। ইগনোর এনি ফিল্ড কারেন্ট লস বলছে যে এটা ইগনোর করতে হবে আমাদেরকে, ফিল্ড কারেন্ট লস অর্থাৎ আপনার এক্সাইটেশন ব্রাঞ্চে যে লসটা হয়। ফিল্ড কারেন্ট তো এক্সাইটেশন ব্রাঞ্চটাই আর কি, হ্যাঁ। এরপরে 1 নম্বরে বলছে হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য রোটেশন অফ দিস জেনারেটর। এখানে আপনার এই জেনারেটরের রোটেশন অফ দিস জেনারেটর, স্পিড অফ রোটেশন, দ্যাট মিন্স আপনাকে সিনক্রোনাস স্পিড এনএসটা চেয়েছে, যে আপনার এনএস কত, আপনি এনএসটা হচ্ছে আপনি ফাইন্ড আউট করেন, ওকে। এনএসটা আপনাকে ফাইন্ড আউট করতে বলেছে। সো আমরা যদি এনএসটা ফাইন্ড আউট ভাই করি, একটা কথা বলি, জি একটা ছোট্ট একটা কোশ্চেন ছিল। জি ভাই 2 নাম্বার ক্লাসে সম্ভবত আপনি বলছিলেন যে অল্টারনেটর বা এসি জেনারেটর অলওয়েজ ওয়াই কানেক্টেড হয়, কিন্তু এখানে লাইনের শুরুতেই তো ডেল্টা কানেক্টেড দেখাচ্ছে। মানে বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন। এখানে আসলে এটা হ্যাঁ, আপনার এটা আমি যে কথাটা বলেছি এটা হচ্ছে আপনার এর ক্ষেত্রে,
মানে আপনি প্র্যাকটিক্যাল ক্ষেত্রে, ঠিক আছে, যে আপনি একটা জেনারেটর ইনস্টল করবেন, ওটা ওয়াই কানেক্টেড। বুঝতে পেরেছেন? এখন বইতে ম্যাথে দিছে যে এটা হচ্ছে ডেল্টা কানেক্টেড একটা সিনক্রোনাস জেনারেটর। সো হতেই পারে, বাট আপনি কোনো একটা ইন্ডাস্ট্রিতে যান, কোনো একটা পাওয়ার প্ল্যান্টে যান, সবগুলোই ওয়াই কানেক্টেড, আপনি কোথাও ডেল্টা কানেক্টেড পাবেন না। আচ্ছা ভাই, ওকে, ঠিক আছে। ওকে, সো এখানে আমাদেরকে এনএসটা বের করতে বলেছে। সো আমরা এনএস সমান সমান জানি 120, এফ এফ কত, এফ হচ্ছে আমাদের 60 হার্টস ডিভাইডেড বাই পি, পিটা হচ্ছে কত 4 পোল, আমি যতটুকু জানি 4 পোল হলে 60 হার্টস, এটা কত হয় 1800 আরপিএম হয়, রাইট, 1800 আরপিএম। আর যদি 50 হার্টস ফ্রিকোয়েন্সি হতো তাহলে সেক্ষেত্রে কিন্তু 1500 হতো, ঠিক আছে। সো আপনারা অবশ্যই মানে মুখস্থ করবেন যে 50 হার্টস ফ্রিকোয়েন্সিতে 2 পোল হলে আরপিএম কত, 4 পোল হলে আরপিএম কত, 8 পোল হলে আরপিএম কত, 12 পোল হলে আরপিএম কত, এটা মুখস্থ করে ফেলবেন। যেমন 12 পোল হলে হচ্ছে আরপিএম হয় 500, ঠিক আছে, 12 পোল হলে আরপিএম হয় 500। আর হচ্ছে 8 পোল হলে মেবি, আমি শিওর না, বলতে পারতেছি না, ক্যালকুলেশন করে দেখতে হবে, ঠিক আছে। 4 পোল হলে 1500 হয় আরপিএম, ঠিক আছে। আর 8 পোল হলে মেবি 1000 হয়, আর 2 পোলের জন্য মেবি 3000 আরপিএম হয়, ঠিক আছে। সো এই চারটা একটু মুখস্থ করে ফেলবেন, কারণ অনেক সময় এমসিকিউ তো আসলে আপনাকে মানে উইদাউট ক্যালকুলেশন ছাড়া আপনি এটার অ্যান্সারটা আপনি দিতে পারবেন। ওকে, আচ্ছা। সো এখন এটা হচ্ছে আমাদের এ নাম্বার ম্যাথটার এ নাম্বারের সলিউশনটা এটা। এখন আমাদের এখানে যে ডাটাগুলো দেওয়া আছে, আমরা যদি এই ডাটাগুলোর আলোকে, যেহেতু আমরা ছবি আঁকানো শিখেছি, অর্থাৎ চিত্র ড্র করা আমরা শিখেছি, সো আমরা যদি একটু চিত্র ড্র করি তাহলে আমাদের চিত্রটা কেমন হয় আমরা একটু দেখি। যেমন আমি গত ক্লাসে আপনাদের তো চিত্র ড্র করা শিখেছিলাম, যে এখানে হচ্ছে ইজি থাকবে, সো এটা হচ্ছে ইজি। এরপর হচ্ছে এখানে হচ্ছে আপনার আর্মেচার রেজিস্ট্যান্স, আর্মেচার রিঅ্যাক্ট্যান্স, আর এখানে হচ্ছে আমাদের লোড কানেক্টেড থাকে, রাইট, লোড আছে, ওকে, লোড আছে। সো এখানে হচ্ছে আমাদের আর এ, আর এখানে হচ্ছে আমার জে এক্স এ। এখানে আমার আর এর ভ্যালুটা দেওয়া আছে কত, আর এর ভ্যালুটা দেওয়া আছে হচ্ছে 0.015, আর জে এক্স এর ভ্যালু দেওয়া আছে জে অফ 0.1। ওকে, এরপরে আমাকে বলেছে যে সাপ্লাইস কত 1200 এম্পিয়ার। দ্যাট মিন্স এই যে 1200 এম্পিয়ার, এই সাপ্লাই তো আমাদের স্ট্যাটর থেকেই তো সাপ্লাইটা হয়। তো এটা হচ্ছে আমাদের I1 সমান সমান হচ্ছে আমাদের I1 বললে ভুল হবে, এটা আসলে IA হবে, হ্যাঁ, IA অর্থাৎ আর্মেচার কারেন্ট, এটা হচ্ছে আমাদের কত, সরি 1200 এম্পিয়ার, ঠিক আছে। ইভেন দেখেন এখানে একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, অ্যাঙ্গেল হচ্ছে কত, সরি পাওয়ার ফ্যাক্টর কত 0.8 ডিগ্রি। সো 0.8 ডিগ্রির জন্য অ্যাঙ্গেল কত হয়, এটাও আমি আপনাদেরকে মুখস্থ করতে বলছি। 36.87। হ্যাঁ, গুড। সো এখানে যেহেতু ল্যাগিং বলছে আর যেহেতু আমরা কারেন্ট বলতেছি, সো ল্যাগিং মানে -36.87 ডিগ্রি। ওকে, এটা হচ্ছে আমাদের আই এর ভ্যালুটা, ঠিক আছে, এটা কিন্তু আমাদের আই এর ভ্যালু। এখন আমরা এই ডাটাগুলো দেওয়া আছে, আমরা হচ্ছে এরপরে হচ্ছে আমাদের আরেকটা জিনিস দেওয়া আছে যে কত 400 ভোল্ট 60 হার্টস ডেল্টা কানেক্টেড 4 পোল সিনক্রোনাস জেনারেটর। সো বলেন তো এই যে 400 ভোল্ট, এই 400 ভোল্ট আসলে কোন ভোল্টটা? ভিটি, টার্মিনাল ভোল্টেজ। হ্যাঁ, ফাইনাল ভোল্টেজ, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ভিটিটা তো লোড প্রান্তেই থাকবে, রাইট, ভিটি, এটা হচ্ছে কত 400 ভোল্ট। এখন আমি আপনাদেরকে বলেছি, 480 হ্যাঁ 480, জি। এখন আমি আপনাদেরকে বলেছি যে আপনি যখন অল্টারনেটর ম্যাথগুলো করবেন, এটা টোটালি পার ফেজে ক্যালকুলেশন করবেন, ঠিক আছে, পার ফেজে আমাকে ক্যালকুলেশন করতে হবে। এখন যেহেতু এটা ডেল্টা কানেকশন, এখানে 440 ভোল্ট, এটা কিন্তু ভিএল, দ্যাট মিন্স লাইন ভোল্টেজ। কেন লাইন ভোল্টেজ? কারণ এটা ডেল্টা কানেক্টেড বা 3 ফেজ
হয় ডেল্টা কানেক্টেড উল্লেখ থাকবে অথবা ওয়াই কানেক্টেড উল্লেখ থাকবে, অথবা 3 ফেজ কথাটা উল্লেখ থাকবে। সো এরকম যদি উল্লেখ থাকে তাহলে আমাকে ধরে নিতে হবে যে এটা হচ্ছে লাইন ভোল্টেজ আছে। সো এখন যেহেতু ডেল্টা কানেক্টেড তাহলে এর ফেজ ভোল্টেজটা কি হবে? সো এই যে আমরা সূত্র লিখলাম যে ডেল্টা কানেক্টেডে লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজ সেম হয়, তার মানে এই 480টাই ফেজ ভোল্টেজ। সো আমরা কিন্তু ফেজে কিন্তু অলরেডি কনভার্ট করে নিলাম যে 480, এটাই আমাদের সেটা। এরপর আমরা হচ্ছে ইজি পার ফেজটা আমরা ক্যালকুলেশন করে ফেলবো। ইজি পার ফেজ গত ক্লাসে আমি ফর্মুলা দেখাইছিলাম যে ইজি পার ফেজ ইজ ইকুয়াল টু ভিটি পার ফেজ যোগ হচ্ছে আই এ, এটাও পার আই এ পার ফেজ না, আই এ পার ফেজ ইন্টু হচ্ছে আর এ প্লাস হচ্ছে কি জে এক্স এ। এখন আপনি বলবেন যে ভাই এখানে তো আপনি পার ফেজে তো আই এতে তো ক্যালকুলেট করেন নাই। সো এটা যেহেতু ডেল্টা কানেক্টেড, সো ডেল্টা কানেক্টেডে এখানে যে 1200 এম্পিয়ার সাপ্লাইস দেওয়া আছে এটা কিন্তু আপনার কি লাইন কারেন্ট। সো এই লাইন কারেন্টটা কত? 1200 এম্পিয়ার। আমাকে একে কিসে করতে হবে? ফেজে কনভার্ট করতে হবে, অর্থাৎ আইপিএস পার ফেজ, অর্থাৎ ফেজে কনভার্ট করতে হবে। সো ফেজে কনভার্ট করতে হলে ডেল্টা কানেকশনে কি হয়? √3 দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে, ঠিক আছে? সো দেখেন আপনার ভিটিটা কত? ভিটিটা হচ্ছে 480 যোগ আইএ কত? আইএটা হচ্ছে 1200 ভাগ হচ্ছে √3, যেহেতু আমাকে পার ফেজে কনভার্ট করতে হচ্ছে। অ্যাঙ্গেল কত দেওয়া আছে? -36.87। এরপরে হচ্ছে আপনার ইন্টু আর এ কত? আর এ দেওয়া আছে হচ্ছে 0.015 যোগ হচ্ছে জে অফ এক্স এর ভ্যালু কত? 0.1 ওহমস। সো আপনি এখানে ক্যালকুলেশন করেন, ক্যালকুলেশন করলে দেখেন আপনার ইজি পার ফেজ যেটা আসে, ইজি পার ফেজ আসে হচ্ছে 532, অ্যাঙ্গেল হচ্ছে +53 ডিগ্রি, সরি 53 ডিগ্রি। এইটা আপনার ক্যালকুলেশনে আসে। এবং আমরা যে ইজির যে অ্যাঙ্গেলটা, ইজির অ্যাঙ্গেল যদি পজিটিভ হয় তাহলে সেটা অল্টারনেটর, আর ইজির অ্যাঙ্গেলটা যদি নেগেটিভ হয় তাহলে সেটা মোটর। সো আমরা যেহেতু এখানে অল্টারনেটরে ম্যাথ করতেছি, সো আমাদের এখানে ইজির অ্যাঙ্গেলটা কি আসলো? পজিটিভ আসলো না নেগেটিভ আসলো? পজিটিভ। পজিটিভ, দ্যাট মিন্স দিস ইজ অল্টারনেটর। ওকে, এখন এই অ্যাঙ্গেলটা এই যে 5.3 ডিগ্রি, এই অ্যাঙ্গেলের কি কি নাম আছে? এই অ্যাঙ্গেলের 3টা নাম আছে, কি কি নাম সেটা? টর্ক অ্যাঙ্গেল, টর্ক অ্যাঙ্গেল, পাওয়ার অ্যাঙ্গেল। আর একটা কি? লোড অ্যাঙ্গেল। লোড অ্যাঙ্গেল, গুড। সো আপনাকে কিন্তু ভাইভাতে কিন্তু এটাও জিজ্ঞেস করতে পারে পাওয়ার সেক্টরে যে একটা অল্টারনেটরের যে ইনডিউসড যে ভোল্টেজটা, ঠিক আছে, ইনডিউসড ভোল্টেজের যদি অল্টারনেটর না, যে একটা মেশিনের, একটা ইলেকট্রিক্যাল মেশিনের যদি তার টর্ক অ্যাঙ্গেল পজিটিভ হয় বা টর্ক অ্যাঙ্গেল যদি নেগেটিভ হয় তাহলে সেটাকে তুমি কি মেশিন হিসেবে কাউন্ট করবা? ঠিক আছে, এটা যদিও একটা ডিপ লেভেলের কোশ্চেন, বাট যারা এই বিষয়ে পড়াশোনা করতেছেন আপনারা কিন্তু তখন কিন্তু আপনারা কিন্তু কোশ্চেনগুলো কিন্তু ইজিভাবে অ্যান্সার দিতে পারবেন না? সো যে কারণে যে বেসিক যে কোশ্চেনগুলো থাকে এগুলো সাইড নোটে একটু নোট করে রেখে দিতে হয়। ওকে, সো আমরা কিন্তু এটা কিন্তু আজাইরা এতটুকু আমরা করলাম। সো এখন আমরা যদি বি নাম্বারটা দেখি, এখন বি নাম্বার যে ম্যাথটা, এটা ভাই টোটালি হচ্ছে গ্রাফ থেকে মানে ম্যাথটা করা। এখানে গ্রাফ থেকে কিছু ডাটা নিয়ে আপনাকে ম্যাথটা সলিউশন করতে হবে। আমরা যেহেতু পরীক্ষার জন্য পড়তেছি, সো আমরা যেহেতু ইউনিভার্সিটির জন্য পড়তেছি না, সো আমাদের এই গ্রাফ পরীক্ষা আসবে না, ঠিক আছে? গ্রাফ দিয়ে এত বড় ম্যাথ দিবেও না। সো আমরা বি নাম্বারটা স্কিপ করতেছি। ওকে, আমরা সি নাম্বারটা দেখি। আমাদের সি নাম্বারে কি বলেছে?
এখানে সি নাম্বারে বলেছে ইফ দ্য জেনারেটর ইজ নাও কানেক্টেড টু এ লোড, মানে এখন বলতেছে যে আপনার জেনারেটরটা যদি লোডের সাথে কানেক্টেড হয় তাহলে সে হচ্ছে এত এম্পিয়ার, মানে 1200 এম্পিয়ার নিবে আর হচ্ছে এত ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর নিবে। হাউ মাচ ফিল্ড কারেন্ট উইল বি রিকোয়ার্ড টু কিপ দ্য টার্মিনাল ভোল্টেজ কত আপনার 580 ভোল্ট, 480। সরি 480 ভোল্ট। সো এখন এই কি পরিমাণে আপনার ফিল্ড কারেন্ট লাগবে আপনার টার্মিনাল ভোল্টেজ হচ্ছে 480 করার জন্য? এটা তো ভাই বি নাম্বারের মতো চাইলো না, বি নাম্বারে তো টাটার মান 1200 এম্পিয়ার যেরকম হ্যাঁ হ্যাঁ, এটাও ওই গ্রাফ থেকেই আর কি নেওয়া, ঠিক আছে, গ্রাফ থেকেই এটা করা। তো এটাও আমরা সি নাম্বারটাও আমরা স্কিপ করতেছি। হ্যাঁ দেখেন এই যে আপনার আমি গ্রাফটা যদি আপনাদেরকে দেখাই, আমাদের ভোল্ট হয়েছে কত 480, তাই না? তো এই যে আপনার 400 ভোল্ট, এটা হচ্ছে 500 ভোল্ট, এখানে হচ্ছে কত 400 ভোল্ট। তাহলে এখন যদি আমরা 480 ভোল্ট দেখতে চাই তাহলে আমার মনে হয় 480 এই বরাবর পড়ে। আচ্ছা এখানে কি আমি হাইলাইটার নিয়ে আসতে, হ্যাঁ এই বরাবর হচ্ছে আমার কত পড়তেছে, এই বরাবর হচ্ছে আমার কি হলো, সো এই বরাবর হচ্ছে আমার 480, তাই না? তাহলে এই বরাবর আমি নিচে আসি, তাহলে এখানে যে অ্যাম্পিয়ারটা হয় সেটাই হচ্ছে আমার, সরি আমি আসলে ভুল বললাম। সো আপনার এখানে যে ভোল্টেজটা দেওয়া আছে ওপেন সার্কিট টার্মিনাল ভোল্টেজ ভি, বাট আমাদের যে ইজিটা বের করেছি, ইজিটা কত, এখন ইজির এগেনিস্টেই তো আপনার হচ্ছে টার্মিনাল ভোল্টেজ তো 480 পাবেন, তাই না? সো আমার ইজিটা কত ছিল, ইজিটা ছিল 532। সো 532 যদি এখানে হয়, 532 এখানে, তাহলে আমার ফিল্ড কারেন্ট, এই দেখেন ফিল্ড কারেন্ট হচ্ছে আমার এই বরাবর, এটা হচ্ছে দেখেন এখানে লিখে দিছে এটা হচ্ছে ফিল্ড কারেন্ট। তাহলে এখানে সাপোজ 5.1 বা 5.2 এত এম্পিয়ার হয়। ওকে, এরপরে আমার মনে হয় যে এটার অবশ্যই একটা সলিউশন আছে, যে সলিউশনটা আমার মনে হয় যে এটা জানা দরকার, বাট এই মুহূর্তে আমার সলিউশনটা আমার জানা নাই। যে এটা এখানে গ্রাফ তো ক্যালকুলেশন বা কোনো একটা ফর্মুলা দিয়েই করেছে, তাই না? সো এটা দেখি যে এটা আসলে আমি আপনাদেরকে কালকের মধ্যে এটার সলিউশনটা আমি নিয়ে মানে করে দিতে পারি কি না। যে এখানে বিষয়টা হচ্ছে এরকম, যে আপনার টার্মিনাল ভোল্টেজ 500 করার জন্য আপনার ফিল্ড কারেন্ট কেমন দিতে হবে, বা এটা আসলে এখানে আসলে অনেক কিছু ভেরি করে, এটা আসলে আপনার অল্টারনেটরের ক্যাপাসিটির উপরে এই জিনিসটা ডিপেন্ড করে, ঠিক আছে? সো এখানে অনেক ক্যালকুলেশন আছে, এরপরেও দেখি সহজ কোনো ক্যালকুলেশন পাই কি না। ওকে, সো আপাতত সি নাম্বারটা আমাদের দরকার নাই, যেহেতু আমরা গ্রাফ থেকে এটা দেওয়া। আমরা একটু ডি নাম্বারটা দেখি, ডি নাম্বারটা আমরা পারি কি না। এখানে ডি নাম্বারে বলছে হাউ মাস পাওয়ার ইজ জেনারেটর, হাউ মাস পাওয়ার ইজ দ্য জেনারেটর নাও সাপ্লাইং। এখানে আমাদের বিভিন্ন লসের কথা বলেছে, দুইটা লসের কথা বলেছে, একটা ফ্রিকশন অ্যান্ড উইন্ডেজ লস, এরপরে হচ্ছে কোর লসের কথা বলেছে। হ্যাঁ, আমাদের হচ্ছে সাপ্লাই ভোল্টেজ দেওয়া আছে 480, এরপর আমাদের অ্যাম্পিয়ার দেওয়া আছে। ওকে, আমাদের কিন্তু অ্যাম্পিয়ারটাও দেওয়া আছে। সো এরপরে আসলে এখানে আমাদের আরেকটা লস হবে, সেটা হচ্ছে কপার লস, তাই না? এখানে আমাদের কপার লসটাও কিন্তু হবে। সো দেখেন আমরা টোটালি আমরা প্রথমত আমরা বের করব যে আসলে আমাদের কি পরিমাণে পাওয়ারটা সাপ্লাই হচ্ছে, মানে আমি আউটপুটটা কত পরিমাণে দিচ্ছি, ঠিক আছে? সো এর আগে তো আমি ইনপুট পাওয়ার কত হচ্ছে আমাকে তো আগে সেটা বের করতে হবে, তাই না? সো ইনপুট পাওয়ার, বা এখানে ইনপুট পাওয়ার
এখানে তো ইনপুট পাওয়ার হবে না, এটা টোটালি তো আমার আউটপুট পাওয়ারটাই হবে, তাই না? জি ভাই, আউটপুট পাওয়ার। হ্যাঁ, কারণ আমরা তো অল্টারনেটর থেকে আউটপুট পাওয়ারটাই তো পাই। সো আমরা পি আউট লিখি। ভাই এখানে যে 1200 এম্পিয়ারটা দেওয়া আছে সাপ্লাই 1200 এম্পিয়ার, এটা কি আইএল নাকি আইএ? এটা আইএল মানে এটা আইএ এ- 1200 এ- এম্পিয়ার। এটা হচ্ছে আই আইএল, লাইন কারেন্ট। সো আমরা লাইন কারেন্টেরই ফর্মুলা লিখি, √3 ভিএল আইএল cos থিটা। সো √3 গুণন লাইন ভোল্টেজ 480 গুণন লাইন কারেন্ট হচ্ছে 1200 গুণন হচ্ছে আমার cos থিটা হচ্ছে 0.8। সো ক্যালকুলেশন করেন 798.12 কিলোওয়াট। এটা হচ্ছে আমরা লাইন কারেন্ট বা আমরা হচ্ছে লাইন ভোল্টেজ ধরে করেছি। সেম একই ম্যাথটা যদি আপনি ফেজ কারেন্ট বা ফেজ ভোল্টেজ ধরে করেন তাহলে কি করতে হবে? পি আউট যদি ফেজ ধরে করি তাহলে কি করতে হবে? শুধু 3 দ্বারা গুণ করতে হবে। 3 গুণন হচ্ছে বি ফেজ গুণন হচ্ছে আই ফেজ গুণন হচ্ছে cos থিটা। ক্লিয়ার? সো আপনি এখানে ডাটাগুলো বসান, ফেজ ভোল্টেজ বা ফেজ কারেন্টের ডাটাগুলো বসান। ডাটাগুলো বসালে সেম একই ভ্যালু পাবেন, 98.12 কিলোওয়াট। ঠিক আছে? সো এটা হচ্ছে আমরা ফেজে ধরে করেছি, আর এটা হচ্ছে আমাদের লাইনে ধরে করা। সূত্র এক জায়গায় √3 আর এক জায়গায় শুধু 3। সো এইগুলোই কিন্তু বেসিক। অ্যাজ এ আপনি ট্রিপলির স্টুডেন্ট হিসাবে আপনাকে এগুলো নিয়েই কিন্তু বিভিন্ন ভাই ব্রাদার মজা করবে, যারে তুই তো পড়িস, পড়াশোনা করতেছিস, বলতো লাইন ভোল্টেজের পাওয়ারের ফর্মুলা লিখতো, বা ফেজ ভোল্টেজ 3 ফেজ সিস্টেমে ফেজ ভোল্টেজের পাওয়ারের ফর্মুলা লিখতো। আপনাকে কয়েকটা কোশ্চেন করতে পারে। একটা হচ্ছে যে 3 ফেজ সিস্টেমে লাইন টু লাইনের পাওয়ারের ফর্মুলা, আর একটা ধরবে যে 3 ফেজ সিস্টেমে ফেজ টু ফেজের পাওয়ারের ফর্মুলা, আর একটা ধরতে পারে 2 ফেজ সিস্টেমের পাওয়ারের ফর্মুলা কি, আর একটা ধরতে পারে সিঙ্গেল ফেজ সিস্টেমের পাওয়ারের ফর্মুলা কি। ওকে, সো যদি 2 ফেজ বলে তাহলে কি হবে, কোন ফর্মুলা যেতে হবে? এটাই, এই যে যেটা রেড কালার দিলাম এটাই 2 ফেজ সিস্টেমের জন্য আপনি লিখতে পারেন। শুধুমাত্র এই 3 এর জায়গায় কি করবেন? 2 দিয়ে দেবেন। আর সিঙ্গেল ফেজ বললে তো ডাইরেক্ট ভিআই cos থিটা, রাইট? ঠিক কিনা? জি ভাই। সো আমরা দেখি আমাদের এখানে ডি নাম্বারে অ্যান্সারটা কত দেওয়া আছে। পি আউট, এই যে দেখেন পি আউটটা বের করছে। সো আমাদের তো এখানে পি আউটটাই চেয়েছে অ্যাকচুয়ালি। সো এই হচ্ছে আমাদের সেই পি আউট। ওকে, ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের পি আউট। তাহলে পি ইনটা কি হবে? টোটাল লসটা যোগ হবে, তাই না? কারণ আমার সে লসগুলো বাদ দিয়ে দিয়েই তো সে আউটপুট হিসেবে বের হয়েছে নাকি? হ্যাঁ, সো দেখেন এখানে 21.6 কিলোওয়াট, এটা কোথা থেকে পেল? আমার লস দেওয়া ছিল শুধুমাত্র 30 কিলোওয়াট আর 40 কিলোওয়াট। আপনি ম্যাথের ডাটা দেখেন, শুধুমাত্র লস দেওয়া ছিল এই যে 30 কিলোওয়াট আর 40 কিলোওয়াট। তাহলে ওখানে 21.6 কিলোওয়াটটা কোথা থেকে পেল? যখন টোটাল লস সে যখন বের করেছে, টোটাল লস সে 30 কিলোওয়াট লিখেছে, 40 কিলোওয়াট লিখেছে, এরপর আবার 21.6 কিলোওয়াট না 5 কিলোওয়াটও লিখেছে। এখন এটা পেল কোথা থেকে? এটা পেয়েছে যেহেতু এটা একটা অল্টারনেটর, সো এখানে কোর লস আর কোর লস দেওয়া আছে, আর হচ্ছে উইন্টেজ অ্যান্ড ফ্রিকশন লস দেওয়া আছে। সো এখানে মাস্ট তার কপার লস হবে। ইভেন আমাদের ডাটাগুলোও যেহেতু দেওয়া আছে, যেমন কপার লস, যেহেতু এটা 3 ফেজ সিস্টেম, তাহলে 3 আই স্কোয়ার আর, তাহলে 3 আই কত? আই হচ্ছে যে 1200 এম্পিয়ার,
হোল স্কোয়ার আর কত, আর এর ভ্যালু আপনার দেওয়া আছে 0.015। সো এখান থেকেই আপনি হচ্ছে লসটা পাবেন 21.6 কিলোওয়াট। কপার লসটা যদিও দেওয়া নাই, বাট আপনি যেহেতু ডাটাগুলো দেওয়া আছে সেক্ষেত্রে আপনাকে এভাবে কপার লসটা বের করে নিতে হবে। মানে এই কারেন্টটা ফেজ কারেন্টে দিতে হবে, লাইন কারেন্টে তো অনেক বেশি আসতেছে। হ্যাঁ হ্যাঁ, সরি, এখানে যে শুধু 3 দিলাম, আপনাকে এখানে √3 দিয়ে ভাগ করতে হবে, মানে ফেস কারেন্ট দিতে হবে। এক্স্যাক্টলি কারেক্ট, ফেস কারেন্ট দিতে হবে। কেন ফেস কারেন্ট দিতে হবে? কারণ আমার এখানে তো যে রিঅ্যাক্ট্যান্স দেওয়া আছে এটা তো পার ফেজে দেওয়া আছে রেজিস্ট্যান্স। ওকে, সো এভাবে আমরা ম্যাথগুলো সলিউশন করব। এখন আপনাকে ডি নাম্বারে কি বলেছে, ও সরি, ডি নাম্বারটা ওভারঅল ইফিসিয়েন্সি চেয়েছে। ব্রাদার, তাহলে ওভারঅল ইফিসিয়েন্সি, ইফিসিয়েন্সি সমান সমান কি? আউটপুট ডিভাইডেড বাই কি, ইনপুট না, গুণন হচ্ছে 100%। সো আপনি আউটপুট কত পাইছেন? আউটপুট পাইলেন হচ্ছে 798 এত কিলোওয়াট। আর আপনি ইনপুট পাইলেন কত? ইনপুট কত? ইনপুটটা হচ্ছে আউটপুট যোগ হচ্ছে লস। লস ছিল 30 কিলোওয়াট, 40 কিলোওয়াট, আর একটা হচ্ছে কত পাইলাম 21.6 কিলোওয়াট, গুণন 100। সো আপনি এখান থেকে আপনি এফিসিয়েন্সি ক্যালকুলেশন করে যেটা হবে ওটাই আপনার অ্যান্সার। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। সো এখন আমরা এফ নাম্বারে যাওয়ার আগে আমরা আরো কিছু বিষয় একটু দেখে নেই। এফ এ কি বলেছে একটু দেখি। Finally, suppose the generator is connected to a load 1200 ampere এত লিডিং পাওয়ার ফ্যাক্টর। সো এখানে বলেছে যে ফাইনালি সাপোজ দ্য জেনারেটর ইজ কানেক্টেড টু আ লোড 1200 অ্যাম্পিয়ার অ্যাট লিডিং পাওয়ার ফ্যাক্টর, অর্থাৎ ল্যাগিং ছিল আগে, সেই ল্যাগিং এর জায়গায় বলে দিছে যে লিডিং পাওয়ার ফ্যাক্টর। হাউ মাচ ফিল্ড কারেন্ট উড বি রিকোয়ার্ড টু কিপ টার্মিনাল ভোল্টেজ 480 ভোল্ট ফিক্সড? সো এখানে হাউ মাচ ফিল্ড কারেন্ট উড বি রিকোয়ার্ড, এখানে ওই ফিল্ড কারেন্টটাই চেয়েছে, যেটা আসলে আমাদের ওই চিত্র থেকেই আসলে নেওয়া। ঠিক আছে, সো যে কারণে আসলে আনফরচুনেটলি আমরা এটা আগাতে পারতেছি না। ঠিক আছে, সো এটা এখানেই স্টপ থাকবে। আর আরেকটা জিনিস, আমাদের ফর্মুলাতে যে পরিবর্তন হবে সেটা একটু বইতে দেখি আমরা। না, আমাদের ফর্মুলায় কোনো পরিবর্তন নেই। এফ নাম্বার, আচ্ছা ব্রাদার, ওই আপনার ইজিটা বের করেছে, ইজিটা হচ্ছে কত 451টা পেয়েছে। আগের ম্যাথে আমরা লিডিং ধরে পেয়েছিলাম হচ্ছে কত, লিডিং ধরে পেয়েছিলাম কিন্তু 532, সরি ল্যাগিং ধরে, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে আমরা ইজিটা পেয়েছিলাম 532, বাট আমরা সেম একই ডাটা, সব কিছু সেম টু সেম, শুধু এখানে বলেছে লিডিং পাওয়ার ফ্যাক্টর, শুধু বলেছে লিডিং পাওয়ার ফ্যাক্টর। সো আমার ভোল্টেজের পরিমাণটা কি হয়েছে, কমে এসেছে। কমে আসছে না ভোল্টেজের পরিমাণটা? কথা বলে না, কমে এসেছে, শুধু ল্যাগিং এর জায়গায় লিডিং কথাটা উল্লেখ করে দিছে। আপনার ক্যালকুলেশনে অলমোস্ট প্রায় কত ভোল্ট, ওখানে ছিল 532 আর এখানে আমরা পাচ্ছি 451 ভোল্ট। দ্যাট মিন্স আপনার অলমোস্ট প্রায় এখান থেকে হচ্ছে 49 আর 32 কত হয়, প্রায় আপনার 81 ভোল্টের মতো ড্রপটা কমে গেছে।
81 ভোল্ট মতো আপনার সেভিংস হয়েছে। এখন 81 ভোল্ট সেভিংস হয়ে আপনার ফিল্ড কারেন্টের পরিমাণও কমে গেছে। আগে আপনাকে দিতে হতো 5.1 এম্পিয়ার, এখন দিতে হচ্ছে 4.1 এম্পিয়ার। ওকে, এখন এখান থেকে আপনি কি কি অবজারভেশন করতে পারতেছেন বলেন তো? আপনার অবজারভেশনে কি কি আসে আসলে? হুম, এখন এখান থেকে কিন্তু একটা কোশ্চেন আসতে পারে যে একটা অল্টারনেটরের জন্য লিডিং পাওয়ার ফ্যাক্টর ভালো না ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর ভালো, এবং সেটা কেন ভালো তুমি ব্যাখ্যা করো। ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর ভালো। সো এটা আপনাদের অ্যাসাইনমেন্ট রইল, আমাকে বাংলায় লিখে অ্যাসাইনমেন্টটা সাবমিট করবেন যে একটা অল্টারনেটরের ক্ষেত্রে লিডিং পাওয়ার ফ্যাক্টর ভালো না ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর ভালো। ঠিক আছে, সো যার কাছে যেটা মনে হয় আপনার সেই বিষয়ে যুক্তি দিয়ে আমাকে কালকে এই অ্যাসাইনমেন্টটা সাবমিট করবেন। ঠিক আছে, বাংলায় লিখে দিন, সমস্যা নেই, ইংলিশে লেখার দরকার নেই। ওকে, সো এটা গেল, এটা কিন্তু অ্যাসাইনমেন্ট দিলাম, এই একটা অ্যাসাইনমেন্টই থাকবে, এছাড়া অন্য কোনো অ্যাসাইনমেন্ট আমি দিব না। আপনারা আপাতত এই একটাই করেন, সমস্যা নেই। আমরা হচ্ছে আপনাদের এক্সাম্পল 5.3 আপনাদের কাছে অ্যাসাইনমেন্ট রইল, এটা আপনারা করবেন। এক্সাম্পল 5.3 এটা খুবই সহজ একটা ম্যাথ। এখানে আপনাকে ই নাম্বারে ভোল্টেজ রেগুলেশন বের করতে বলছে, পার্সেন্টেজ অফ ভিআর। সো আমি ভোল্টেজ রেগুলেশনের ফর্মুলাটা লিখে দিচ্ছি যে পার্সেন্টেজ অফ ভিআর ইকুয়াল টু ইজি পার ফেজ মাইনাস হচ্ছে ভিটি পার ফেজ ডিভাইডেড বাই ভিটি পার ফেজ গুণন হচ্ছে 100%। ওকে, এটা গেল। এখন তাহলে 5.3 আপনার অ্যাসাইনমেন্ট রইলো। হ্যাঁ, আর ওই অ্যাসাইনমেন্টটা এখন আমরা একটু পাওয়ার স্টেজটা দেখি, একটা অল্টারনেটরে কি কি পাওয়ার স্টেজ থাকে আমরা একটু পাওয়ার স্টেজটা দেখি, যে পাওয়ার স্টেজ অফ অ্যান অল্টারনেটর। সো অল্টারনেটরে কি কি লসগুলো হয় আমরা এগুলো একটু দেখব। সো এখানে একটা লস হয়, সেটা হচ্ছে স্ট্রে লস। এরপরে আর একটা লস হয় স্ট্রে লসের পরে, সেটা হচ্ছে ফ্রিকশন অ্যান্ড উইন্ডেজ লস। উইন্ডেজ বানান মেবি আমার ভুল আছে। এরপরে আর একটা লস হয়, সেটা হচ্ছে কোর লস। কোর লসের পরে হচ্ছে আপনার পাওয়ার কনভার্টেড পাওয়ার হয়, পাওয়ার কনভ মানে কনভার্টেড পাওয়ার। এরপরে হচ্ছে আপনার কপার লস হয়, কপার লস। কপার লসের পরে এরপর হচ্ছে আমি কপার লসটা কেন, কারণ পাওয়ার কনভার্টেড অর্থাৎ পি কনভ অর্থাৎ আপনার রোটর থেকে আপনার স্ট্যাটরে যখন আসবে তখনই তো আপনার কপার লসটা হবে। সো কপার লস, এরপরে আপনার ফাইনালি যেটা পান সেটা হচ্ছে আপনার আউটপুট। এখন এটার আউটপুট তো ইলেকট্রিক্যাল পাওয়ার, তাই না, একটা অল্টারনেটরের। সো এটা হচ্ছে আমাদের অল্টারনেটরের হচ্ছে আপনার পাওয়ার স্টেজ। ওকে, সো আপনি এখন কি পরিমাণে, এখানে হচ্ছে আমার সেই ইনপুট
তার মানে এখানেই আমার ইনপুটটা, ঠিক আছে। সো আমি অল্টারনেটরে আমার যে ভোল্টেজটা দেওয়া থাকে টার্মিনাল ভোল্টেজ বা যে সাপ্লাই কারেন্ট, সেটা থেকে আমি আউটপুট পাওয়ারটা পাবো। এরপর আমি লসগুলো যোগ করে করে আমি ইনপুট পাওয়ারে আসব। এবং আপনার অল্টারনেটরের যদি লেখা থাকে যে এটা হচ্ছে 2 মেগাওয়াটের অল্টারনেটর, এটা কিন্তু মেগাওয়াট আকারে থাকে, মেগাওয়াট বা কিলোওয়াট, এটা কিন্তু সেই ইন্ডাকশন মোটরের মতো কিন্তু হর্স পাওয়ারে থাকে না, বিষয়টা মাথায় রাখেন। সো যদি 2 মেগাওয়াট থাকে তার মানে আপনাকে বুঝতে হবে যে এর আউটপুট পাওয়ারটা হচ্ছে 2 মেগাওয়াট। তাহলে এর ইনপুট পাওয়ার কত? ইনপুট পাওয়ার পেতে হলে আপনাকে লসগুলো ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে। লসগুলো ক্যালকুলেশন করে করে আপনাকে ইনপুট পাওয়ারে আসতে হবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। এটা তত একটা জটিল বিষয় না যে আপনার বুঝতে অসুবিধা হবে। এরপরে আমি আরেকটা ছোট্ট একটা জিনিস একটু বলে দেই যে আপনাদের ইজি বের করার আরেকটা ফর্মুলা আছে, যে ইজি পার ফেজ। যদি আপনার রেজিস্ট্যান্স আর রিঅ্যাকট্যান্স যদি দেওয়া না থাকে, তাহলে ইজি পার ফেজ ক্যালকুলেশনের ফর্মুলা হচ্ছে এটা, যে আপনার ভিটি পার ফেজ মাইনাস আইএ, এটাও কিন্তু পার ফেজ, মানে যদি আপনার যদি আপনার রেজিস্ট্যান্স দেওয়া না থাকে, অর্থাৎ আর এর ভ্যালু যদি দেওয়া না থাকে, তাহলে সেক্ষেত্রে কিভাবে ক্যালকুলেশন করবেন? এখন আর এর ভ্যালু যদি দেওয়া না থাকে, তাহলে আপনাকে এই ফর্মুলায় আসতে হবে যে আই এ ইন্টু এক্স এ সাইন ফাই, এটা টোটালটা হচ্ছে কি হোল স্কোয়ার, মাইনাস মাইনাস না প্লাস আই এ এক্স এ কস ফাই হোল স্কোয়ার রুট ওভার, ওকে। অর্থাৎ ভিটি পার ফেজ মাইনাস আই এ এক্স এ সাইন ফাই হোল স্কোয়ার যোগ হচ্ছে আই এ ইন্টু এক্স এ কস ফাই হোল স্কোয়ার। সো এটা যদি হচ্ছে আপনার আর এর ভ্যালুটা দেওয়া না থাকে, যদি রেজিস্ট্যান্সের ভ্যালুটা দেওয়া না থাকে, সেক্ষেত্রে ইজি বের করা কিন্তু ফর্মুলা এটা, যেটা আপনি এই যে চ্যাপম্যানের হচ্ছে 5.3 এই ম্যাথটা করতে গেলেই আপনি পাবেন, ওকে। বাকি যে ডাটাগুলো বের করতে বলেছে এগুলো খুবই ইজি। আমি এই দুইটা ফর্মুলা কিন্তু আমি বলে দিলাম এই ম্যাথের জন্য, যে ভোল্টেজ রেগুলেশন কিভাবে বের করবেন আর ইজিটা কিভাবে বের করবেন, ঠিক আছে। সো আপাতত আমরা এতটুকু জানলাম। এখন আমরা নতুন কিছু বিষয় জানবো, যেটা খুবই খুবই ইম্পর্টেন্ট টপিক, যে প্যারালাল অপারেশন অফ অ্যান অল্টারনেটর। অল্টারনেটরের প্যারালাল অপারেশন কি কি, কে বলতে পারবে? মানে কি শর্ত বলতেছেন নাকি? হ্যাঁ, শর্ত হচ্ছে ফ্রিকোয়েন্সি সেম হইতে হবে, আচ্ছা, তারপরে ভোল্টেজ সেম হইতে হবে, ফেজ সিকোয়েন্স সেম হইতে হবে। এই যে ভোল্টেজ সেম হতে হবে, কিসের ভোল্টেজ সেম হতে হবে? আহ, আমাদের লাইন ভোল্টেজ অথবা ফেজ ভোল্টেজ যেটাই বলা হয়। এটা লাইন ভোল্টেজ বা ফেজ ভোল্টেজ, এটা বলে ভুল হবে, এটাকে বলতে হবে টার্মিনাল ভোল্টেজ। টার্মিনাল ভোল্টেজ, হ্যাঁ, আর হচ্ছে ফেজ অ্যাঙ্গেল। টার্মিনাল ভোল্টেজ, অথবা আমরা যাকে বলি আউটপুট ভোল্টেজ, ওকে। আচ্ছা, আর একটা কি? ফেজ অ্যাঙ্গেল, না? ফেজ অ্যাঙ্গেল, জি। ফেজ অ্যাঙ্গেল মাস্ট বি সেম, ওকে। আর একটা কি? ফেজ সিকোয়েন্স। ফেজ সিকোয়েন্স, ওকে। সো আর কোনো কিছু নাই, বাট এই চারটা শর্ত কিন্তু খুবই খুবই ইম্পর্ট্যান্ট। সো এখন আমাকে একটু আনারুল আছো ক্লাসে? হ্যাঁ হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তো
তুমি আচ্ছা তুমি বাদ, তুমি পারবা না। ফয়সাল শেখ ভাই শুনতে পাচ্ছেন? ফয়সাল শেখ অথবা নাজমুল মোল্লা, কেউ একজন একটু রেসপন্স করেন। অথবা আমাদের সাজ্জাদ ভাই আছে, এই যে কোট মোট পরে, সাজ্জাদ ভাই একটু রেসপন্স করবেন। জি ভাই বলেন। না, আমাদের আরেকটা সাজ্জাদ ভাই আছে, আপনি না, সাজ্জাদ হুসাইন। জি ভাই। হ্যাঁ, আপনি বলেন যে ফেজ অ্যাঙ্গেল আর হচ্ছে ফেজ সিকোয়েন্স দুইটা জিনিস আসলে কি? দুইটা কি সেম জিনিস নাকি ভিন্ন ভিন্ন জিনিস? এইটা ভাই জানা নাই আমার ভাই, ভাই আমার জানা আছে ভাই। জি বলেন। আসলে ফেজ অ্যাঙ্গেল একটু জানা হলো, নেই। ফেজ সিকোয়েন্স হলো এবিসি ফেজ সিকোয়েন্স, এসিবি ফেজ সিকোয়েন্স, দুই ধরনের পজিটিভ বা নেগেটিভ, এটা সেম হইতে হবে। আর আচ্ছা ওয়েট ফেজ ওয়েট ওয়েট ওয়েট, এখন উনি ফেজ সিকোয়েন্স যেটা বললো, ভাইয়ের নামটা কি যেন? আমি তো দেখতে পাচ্ছি নাজমুল, নাজমুল ভাই। ওকে, আমাদের নাজমুল ভাই যেটা বললো, যেহেতু আমরা প্যারালাল অপারেশন মানে দুইটা জেনারেটর আমরা একসাথে কানেক্টেড করব, তার মানে আমার এই জেনারেটর হচ্ছে রেড ফেজ, ওয়াই ফেজ আর ব্লু ফেজ। আমার এটা মনে করেন জেনারেটর ওয়ানের, যে কারণে আমি আর ওয়ান ওয়াই ওয়ান বি অন দিচ্ছি। এটা মনে করেন আমার জেনারেটর টু, আর টু ওয়াই টু আর হচ্ছে কি বি টু, রাইট? সো জি বি ভাই। টু। এখন আমাদের ফেজ সিকোয়েন্স বলতে আমাদের নাজমুল ভাই যেটা বললো যে আপনার এক নাম্বার জেনারেটরের রেড ফেজের সাথে অপর জেনারেটর রেড ফেজ কানেক্টেড হবে। এরপর হচ্ছে অপর জেনারেটরের ওয়াই ফেজের সাথে অপর জেনারেটর ওয়াই ফেজ কানেক্টেড হবে। অপর জেনারেটরের বি ফেজের সাথে অপর জেনারেটর বি ফেজ কানেক্টেড হবে। সো এরকমভাবে যদি কানেক্টেড হন, তো এটা হচ্ছে কি আমাদের প্যারালাল অপারেশনের শর্ত। আপনি একটা দিচ্ছেন আর ওয়ান ফেজের সাথে, আবার অন্য অল্টারনেটরের সাথে যা বি কি ওয়াই টু ফেজের সাথে কানেক্টেড করতেছেন, সো এটা হবে না। ঠিক আছে? সো নাজমুল ভাই তো এটাই বোঝাতে চেয়েছিলেন নাকি? জি ভাই। ওকে, সো এই গেল হচ্ছে ফেজ সিকোয়েন্স। ফেজ সিকোয়েন্স জিনিসটাই হচ্ছে এইটা, যে রেড ফেজগুলো সব এক জায়গায় লাগবে। যদি 10টা জেনারেটর হয়, 10টা জেনারেটর রেড ফেজ একসাথে কানেক্টেড হবে। ঠিক আছে? ওকে, সো ফেজ সিকোয়েন্স বলতে এটা বোঝাচ্ছে। আর ফেজ অ্যাঙ্গেল বলতে ফেজ তাহলে ফেজ অ্যাঙ্গেল হলো যে 120 ডিগ্রি থেকে বা 1 ডিগ্রি থেকে ওইটা। হ্যাঁ হ্যাঁ, যে সেটা হচ্ছে যে 120 ডিগ্রি যে হতে হবে এটা না কিন্তু এমন না, এটা এমন না। মানে যেমন ওইটা। আমরা এখানে ওয়াই স্টার কানেক্টেডে এখানে কি আমরা 120 ধরি, যে প্রতিটা ফেজের অ্যাঙ্গেল হচ্ছে 120 120 120। ঠিক আছে? সো আপনার সবগুলো জেনারেটরই তাহলে কি প্রতিটা ফেজ অ্যাঙ্গেল হচ্ছে 120 120 হতে হবে। এটা কিন্তু পোলারিটি টেস্টের মাধ্যমে এগুলো অ্যাঙ্গেল মেবি নির্ধারণ করা হয়। সো এখন মনে করেন যে আবার কোনো কোনো জেনারেটরের কত হতে পারে, 0 ডিগ্রি হতে পারে। 0 থেকে কত আর কি কত কত ডিগ্রি যেন আছে? কথাটা বুঝলাম না ভাই, কি বলে 0 না না ডিগ্রি থেকে কি না, বলে? এখানে শুধু যে 120 120ই হতে হবে তাও কিন্তু না। আপনার টোটাল 300, টোটাল কত 360 ডিগ্রি না? জি জি, 3 ফেজের ক্ষেত্রে 120, হ্যাঁ হ্যাঁ, 3 ফেজের সিঙ্গেল ক্ষেত্রে ফেজ 3 ফেজের ক্ষেত্রে 120। এছাড়া তো কি আমার তো 240ও তো হয়, হ্যাঁ হ্যাঁ। যে একটা 30 দিলাম আর বাকিগুলো হচ্ছে ওইভাবে আমি বিভক্ত করে করেও আমি দিতে পারি। এরকম কিন্তু কিছু সিকোয়েন্স আছে আর কি। ঠিক আছে? যে আপনার তিনটা ফেজ যে 120 120 করে দিতে হবে তাও কিন্তু না। ওকে, এটাকে পোলারিটি টেস্টের মাধ্যমে এগুলো করা হয়, বা যারা যখন জেনারেটর ডিজাইন করে তখন তারা এইভাবেই আর কি ডিজাইন করে অ্যাঙ্গেলগুলো ডিজাইন করে আর কি বানায়। ওকে, আচ্ছা, তো যাই হোক, তাহলে ফেজ অ্যাঙ্গেল আর ফেজ সিকোয়েন্স দুইটা কিন্তু ভিন্ন জিনিস। বাট এই ফেজ অ্যাঙ্গেলটা কিন্তু আপনার চোখে, খালি চোখে কিন্তু আপনি এটা দেখতে পারবেন না যে আসলে আপনার ফেজ অ্যাঙ্গেল কত। ঠিক আছে? যে আপনি কাটা কম্পাস নিয়ে যা মাপবেন, মাপার কিন্তু কোনো অপশন নাই। ওকে, সো দেখেন আমি এখানে বলছি যে ফ্রিকোয়েন্সি মাস্ট বি সেম। এই আনারুল, তুমি বুঝতে পারছো ফ্রিকোয়েন্সি জিনিসটা? হ্যাঁ হ্যাঁ ভাইয়া। যে ফ্রিকোয়েন্সি ভাই এর আগে ভাই এর আগে আমার এক বড় ভাই রে পিজিসিবির ভাইভাতে কোশ্চেন করছিল যে ফেজ অ্যাঙ্গেল এটা কি দেখতে পাও তুমি, মানে এরকম কোশ্চেন করছিল আর কি। তো আনসার করতে পারে, মানে স্যাররা হয় মজা করছে আর কি এটা নিয়ে। ও আচ্ছা আচ্ছা, দেখতে পাও কিনা না? ওকে, আচ্ছা, সো ফ্রিকোয়েন্সি এখানে আমি বলছি মাস্ট বি সেম।
এরপরে বলছি যে টার্মিনাল ভোল্টেজ বা আউটপুট ভোল্টেজ সেম হতে হবে, এটা মাস্ট বি সেম, অর্থাৎ একটা যদি 11 কেভি হয় অপরটাও 11 কেভি হতে হবে। এখন যদি কোশ্চেন আসে যে একটা 11 কেভি আর একটা হচ্ছে 480 ভোল্ট, তো একটা 11 কেভিটা যুক্ত করলেন, 11 কেবির সাথে হচ্ছে আপনি 480 ভোল্টের জেনারেটর যুক্ত করলেন, তাহলে কি হবে? তাহলে যেটা কম ভোল্টেজ সেটা সে মোটর হিসেবে কাজ করবে। শুধু কি মোটর হিসেবে কাজ করবে না, তার ইনসুলেশন সব ড্যামেজ হয়ে যাবে? সব ড্যামেজ হয়ে যাবে যদি আমার হচ্ছে প্রোটেকশন না থাকে, রিভার্স পাওয়ার প্রোটেকশন না থাকে। হ্যাঁ, বা ওইটা লোড হিসেবে কাজ করবে, মানে পুরো সিকোয়েন্স চেঞ্জ হয়ে যাবে। পুরো সিকোয়েন্স চেঞ্জ হয়ে যাবে, লোড হিসেবে কাজ করবে। বাট সেটা তো লোড হিসেবে তো কাজ তো সে করতে যাবে, বাট ওই মুহূর্তে তো সে পুড়ে যাবে, কারণ হ্যাঁ, সে টোটাল মানে 11 কেবির মেশিন সাথে, ড্যামেজ হয়ে যাবে। মেশিন ড্যামেজ হয়ে যাবে, কারণ সে 11 কেবির সাথে ডিরেক্ট কানেক্টেড, তাই না? জি ভাই। এখানে একটা কোশ্চেন আছে যে ধরেন একটা 5 মেগাওয়াটের ইঞ্জিন আর একটা 10 মেগাওয়াটের ইঞ্জিন, আমার ভোল্টেজ সব সেম, বাট কিভাবে লোড শেয়ারিং করতেছে, এটা এটা হচ্ছে এটা কি আমার হচ্ছে যে ওর ভোল্টেজ মানে ফ্রিকোয়েন্সি, টার্মিনাল ভোল্টেজ, ফেজ অ্যাঙ্গেল সবকিছু সেম রাখতে গিয়ে অটোমেটিক লোডটা শেয়ার করতেছে, এটার উপর ভিত্তি করি নাকি বিষয়টা? মানে এখন সাজ্জাদ, তুমি যেটা বলতেছো যে একটা 10 মেগাওয়াটের অল্টারনেটরের সাথে আমি একটা 5 মেগাওয়াটের অল্টারনেটর যদি প্যারালাল কানেক্টেড করি, সেক্ষেত্রে চলবে কিনা, তুমি কি এটা বলতেছো? হ্যাঁ, আমি জানি চলবে, কারণ আমাদের তো বাংলাদেশ সব ইঞ্জিনিয়ার হ্যাঁ, ক্যাপাসিটি সবই সেম। প্যারালালি কানেক্টেড, কারেক্ট। জি। বাট এখানে বিষয়টা হচ্ছে যে মেকানিজমটা কি, সে কিভাবে এটাকে হচ্ছে মানে আমার ওই যে যেটা ছোট জেনারেটর সে তার ফ্রিকোয়েন্সি সেম রাখতে গিয়া সে আর মানে পাওয়ারটাকে আর জেনারেট করে না, বা ভোল্টেজ না, ভোল্টেজ স্টেবল। এখন তুমি কি কোশ্চেনটা এটা করতেছো যে আমার সারা বাংলাদেশে যত জেনারেটর বা অল্টারনেটর আছে সবগুলো তো প্যারালালি কানেক্টেড। হুম, তো এখন তুমি কি এরকম কোশ্চেন করতেছো যে ভাই আপনি লিখছেন টার্মিনাল ভোল্টেজ সেম, এখন এই যে টার্মিনাল ভোল্টেজ তো আসলে সবগুলো জেনারেটর তো সেম না, কিছু কিছু জেনারেটর আছে, যেমন বাংলাদেশে সর্বোচ্চ পায়রাতে, মেবি পায়রাতে হচ্ছে এর জেনারেটিং ভোল্টেজ হচ্ছে 23.5 কিলোওয়াট, তাই না? ওর যে অল্টারনেটরের যে টার্মিনাল ভোল্টেজ। এখন না আমার ওটা না, ওটা আমি জানি যখন আমি যেটা বলছি সেটা হচ্ছে আমি জানি যে হচ্ছে আমরা যেখানে প্যারালাল করব, প্যারালাল আমরা হচ্ছে যে ইন্ডে প্যারালাল করব ওই ইন্ডের ভোল্টেজ সেম হইতে হবে, এটা আমার পরে আউটারে গিয়ে ভোল্টেজ কম বেশি হতে পারে, আমার হ্যাঁ, হ্যাঁ, সেকেন্ডারি কিছু নিয়ে হতে পারে, কিন্তু যেখানে আমি প্যারালাল করব সেখানে ভোল্টেজ সেম হইতে হবে। হ্যাঁ, কারেক্ট। আচ্ছা, সো তাহলে আমরা এই যে ফ্রিকোয়েন্সি সেম, টার্মিনাল ভোল্টেজ সেম, ফেজ অ্যাঙ্গেল সেম, ফেজ সিকোয়েন্স সেম, তো সেম হলো, এরপরেও কিন্তু আমাদের কিছু ডেভিয়েশন থাকে, ঠিক আছে? সেই ডেভিয়েশনগুলো আসলে এটা কত ডেভিয়েশন হবে এটা আসলে কোম্পানি টু কোম্পানি ভেরি করে, মানে কোম্পানি টু কোম্পানি বলতে আমি বোঝাচ্ছি যে আপনি এই যে প্যারালাল অপারেশনের যে 4টা শর্ত, এই 4টা শর্ত একটা রিলের মাধ্যমে করা হয়। একটা রিলে এই 4টা শর্তকে ফুলফিল করে, সেই রিলের নাম হচ্ছে সিঙ্ক রিলে। কি রিলে? সিঙ্ক রিলে। সিঙ্ক রিলে। এখন আপনার এই সিঙ্ক রিলেটা ডিসাইড করবে যে আসলে এই সিঙ্ক রিলে সে ডিসিশন মেকার করে যে আমার এই অল্টারনেটরগুলো যে আসলে আমি যে প্যারালালি সিঙ্ক করব, সো আসলে তার ফ্রিকোয়েন্সি কত আছে, টার্মিনাল ভোল্টেজ কত আছে, ফেস অ্যাঙ্গেল কত আছে, ফেস সিকোয়েন্স কত আছে, এইগুলো সিঙ্ক রিলের মাধ্যমে সিঙ্ক হয়, ঠিক আছে? সে ডিসাইড করে, মানে চেক করে যে আসলে ঠিক আছে কিনা, যখন দেখে ঠিক আছে ওকে ফাইন, তখন সে প্যারালালি কানেক্ট করে দেয়, অর্থাৎ ভিসিবিটা বা এসিবিটা বা এসএফসি সার্কিট ব্রেকারটা সে কী করে দেয়, ক্লোজ করে দেয়, ঠিক আছে? তখন তারা প্যারালালি অপারেশন হতে থাকে। এখন এটা বিভিন্ন কোম্পানির সিঙ্ক রিলের বিভিন্ন ডেভিয়েশন আছে, যেমন ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন আপনার বাংলাদেশের ক্ষেত্রে হচ্ছে 1.5 থেকে প্লাস মাইনাস 1.5 হার্টস, ঠিক আছে? মানে ডেভিয়েশন, মনে করেন যে একটা
জেনারেটরের ফ্রিকোয়েন্সি আছে হচ্ছে আপনার 50.0, আর একটার ফ্রিকোয়েন্সি আছে 50। সো আমি এখানে লিখছি ফ্রিকোয়েন্সি মাস্ট বি সেম। হ্যাঁ, মাস্ট বি সেম, বাট এরপরেও কিন্তু তারা সিঙ্ক হবে, কারণ কিছু ডেভিয়েশন আছে। ঠিক আছে, কিছু ডেভিয়েশন আছে। ওকে, আর এখানে যে ফ্রিকোয়েন্সি মাস্ট বি সেম বা টার্মিনাল ভোল্টেজ মাস্ট বি সেম, এগুলো কিন্তু নেম প্লেটে লেখা থাকে, অর্থাৎ নেম প্লেটে যে ডাটাগুলো দেওয়া থাকবে সেই ডাটাগুলো একে অপরের সাথে সেম হতে হবে, বাট ডেভিয়েশন কিছুটা তো থাকবেই বা থাকেও। হ্যাঁ, ওকে। সো এখন আমরা আরও কিছু বিষয় দেখি, যেমন স্লপ। স্লপের একটা ফর্মুলা আছে। স্লপকে হচ্ছে এসপি দ্বারা প্রকাশ করে। স্লপকে এসপি দ্বারা প্রকাশ করে। এর স্লপের ইউনিটটা হচ্ছে মেগাওয়াট পার হার্টস। মেগাওয়াট পার কি হার্টস। স্লপের মানে ইউনিটটা হচ্ছে মেগাওয়াট পার হার্টস। স্লপকে এসপি দ্বারা প্রকাশ করে। স্লপ সমান সমান হচ্ছে মেগাওয়াট পার হার্টস। সো এখন আমাদের যখন আমরা ইন্ডাকশন মোটর পড়েছিলাম তখন দুই ধরনের ফ্রিকোয়েন্সি পেয়েছিলাম। একটা নর্মাল ফ্রিকোয়েন্সি পেয়েছিলাম, অর্থাৎ একটা সিনক্রোনাস ফ্রিকোয়েন্সি পেয়েছিলাম, আর একটা ফ্রিকোয়েন্সি পেয়েছিলাম রোটর ফ্রিকোয়েন্সি। রাইট, মনে আছে? জি ভাই, জি। মনে আছে, ওকে। সো আমরা এখন তো আমরা অল্টারনেটর পড়তেছি, আমাদের দুইটা ফ্রিকোয়েন্সি আছে এখানেও। একটা হচ্ছে নো লোড, একটা হচ্ছে নো লোড ফ্রিকোয়েন্সি, আর একটা হচ্ছে সিস্টেম ফ্রিকোয়েন্সি, বা একে বলে গ্রিড ফ্রিকোয়েন্সি, বা একে আপনি বলতে পারেন, যেহেতু বাংলাদেশে বসবাস করেন, এনএলডিসি ফ্রিকোয়েন্সি। সো নো লোড ফ্রিকোয়েন্সিটাকে আমরা প্রকাশ করব এফএনএল দ্বারা। এফএনএল দ্বারা আমরা নো লোড ফ্রিকোয়েন্সিকে আমরা প্রকাশ করব, আর সিস্টেম ফ্রিকোয়েন্সিটাকে আমরা প্রকাশ করব এফএসওয়াই। ওকে, এখন হোয়াট ইজ নো লোড ফ্রিকোয়েন্সি, হোয়াট ইজ সিস্টেম ফ্রিকোয়েন্সি? সো সিস্টেম ফ্রিকোয়েন্সি আপনি হয়তো বুঝতে পারতেছেন, যেহেতু আমি এখানে বলে দিছি এনএলডিসি বা গ্রিড ফ্রিকোয়েন্সি। অর্থাৎ আপনার বাসাবাড়িতে এখন যে ফ্রিকোয়েন্সিটা আছে এটাই হচ্ছে আপনার গ্রিড ফ্রিকোয়েন্সি বা এনএলডিসি ফ্রিকোয়েন্সি বা সিস্টেম ফ্রিকোয়েন্সি। আমার কথা ক্লিয়ার? জি ভাই, জি। এখন আমাদের মূল বিষয় হচ্ছে হোয়াট ইজ নো লোড ফ্রিকোয়েন্সি। এটা আপনারা জানেন না। নো লোড ফ্রিকোয়েন্সিটা হচ্ছে যে আমি একটা অল্টারনেটর যখন আমি চালাবো, চালালে পরে তাকে এই গ্রিডের সাথে কানেক্টেড করার আগ মুহূর্তে, গ্রিডের সাথে তো আমি একে প্যারালালি কানেক্টেড করব, তাই না? বা গ্রিডের সাথে তো সিঙ্ক করব, আমরা বলি সিঙ্ক করা। ঠিক আছে, যে গ্রিডের সাথে তো আমি সিঙ্ক করব। এখন একটা জেনারেটর যখন আপনি চালু হলো, চালানোর পরে আপনি তার যে ফ্রিকোয়েন্সিটা আপনি দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে আপনার নো লোড ফ্রিকোয়েন্সি। যখন আপনাকে গ্রিডের সাথে সিঙ্ক করবেন, অর্থাৎ গ্রিডের সাথে যখন আপনি কানেক্টেড করবেন, তখন সেটা সিস্টেম ফ্রিকোয়েন্সি হয়ে যাবে। অর্থাৎ গ্রিডের যে ফ্রিকোয়েন্সি, তখন সেই ফ্রিকোয়েন্সি ধরে ওটা চলতে থাকবে। আমার কথা কি বুঝতে পারছেন? এটা আপনার জেনারেটর, মনে করেন এটা হচ্ছে আমাদের এনএলডিসি। এনএলডিসি, ন্যাশনাল লোড ডিসপাস সেন্টার, যাকে সংক্ষেপে বলা হচ্ছে এলডিসি, অর্থাৎ লোড ডিসপাস সেন্টার। যারা এনএলডিসিতে জব করে ওরা কিন্তু এলডিসি বলে, ওরা কিন্তু এনএলডিসি কয় না। সো দেখেন, এনএলডিসি, ন্যাশনাল লোড ডিসপাস সেন্টার। এখন মনে করেন যে আপনি একটা পাওয়ার প্ল্যান্ট দিছেন, আপনার পাওয়ার প্ল্যান্টের এটা হচ্ছে আপনার অল্টারনেটর। এএলতে আমি বোঝাচ্ছি অল্টারনেটর। আপনার মনে করেন যে অল্টারনেটরটা চলে হচ্ছে 500 আরপিএমে, 500 আরপিএমে চলে। তো আপনি যখন একে স্টার্ট দিলেন, তখন মনে করেন যে
এটা কিন্তু অল্টারনেটরে বডিতে লেখা আছে যে আপনার 50 হার্টজ ফ্রিকোয়েন্সি। বিষয়টা বুঝেন, বডিতে লেখা আছে 50 হার্টজ ফ্রিকোয়েন্সি। তো আপনি যখন একে স্টার্ট দিলেন তখন তার ফ্রিকোয়েন্সি হয়ে গেল 91 হার্টজ। এই যে আপনি যে স্টার্ট দিয়ে যে চালাচ্ছেন আপনার ফ্রিকোয়েন্সি হয়ে গেল 91 হার্টজ, এটাই হচ্ছে আপনার নো লোড ফ্রিকোয়েন্সি অর্থাৎ এফএনএল। এটা যখন আপনি গ্রিডের সাথে কানেক্টেড করবেন, গ্রিডে মনে করেন যে 49 হার্টজ ফ্রিকোয়েন্সি আছে, আপনি যখন গ্রিডের সাথে যখন কানেক্টেড করলেন তখন সে অটোমেটিকভাবে গ্রিড ফ্রিকোয়েন্সি ধরে ফেলবে, অর্থাৎ তখন আপনার ফ্রিকোয়েন্সি হয়ে যাবে অল্টারনেটরের 49 হার্টজ। অর্থাৎ আপনার গ্রিডের সাথে কানেক্টেড করার সাথে সাথে গ্রিডের যে ফ্রিকোয়েন্সি থাকবে আপনার অল্টারনেটরটা সেই ফ্রিকোয়েন্সিতেই চলতে থাকবে। অর্থাৎ তখন আপনার অল্টারনেটরের যে ফ্রিকোয়েন্সি আপনি দেখতে পারবেন সেটা হচ্ছে সিস্টেম ফ্রিকোয়েন্সি অর্থাৎ এফএসওয়াই। অর্থাৎ অল্টারনেটর চালালে গ্রিডের সাথে কানেক্টেড করার আগ মুহূর্তে যে ফ্রিকোয়েন্সিটা সেটা হচ্ছে নো লোড ফ্রিকোয়েন্সি, গ্রিডের সাথে কানেক্টেড করার পরে যে ফ্রিকোয়েন্সিটা হবে সেটা হবে সিস্টেম ফ্রিকোয়েন্সি। আমার কথাটা কি বুঝতে পেরেছেন? জি ভাই, বুঝতে পেরেছি। সো এই জিনিস, এই যে আপনার স্লপ, নো লোড ফ্রিকোয়েন্সি, সিস্টেম ফ্রিকোয়েন্সি, এই জিনিসগুলো নিয়ে দারুণ মজার ম্যাথ আছে, খুবই খুবই অ্যাট্রাকটিভ ম্যাথ আছে, নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ, ঠিক আছে? এরকম টাইপের ম্যাথ আছে যে ম্যাথগুলো আপনি করলে আপনার নলেজ হিউজ পরিমাণে বুস্টিং হবে। আমরা এখনই করব, সমস্যা নেই, বাট এর আগে আপনাকে বিষয়গুলো বুঝতে হবে যে নো লোড ফ্রিকোয়েন্সি, সিস্টেম ফ্রিকোয়েন্সি। ওকে, এরপরে আপনাদেরকে আরও কিছু বিষয় আমি একটু বলি, যে এগুলো আসলে বেসিক কিছু থাম্ব রুলস, যেগুলোর আসলে কোনো নিয়ম নেই। এরপরেও বলতে পারেন কিছু নিয়ম আছে। যেমন আমি বলছি যে একটা অল্টারনেটর আরপিএম হচ্ছে 500 আরপিএম। কত হার্টজ ফ্রিকোয়েন্সিতে? 50 হার্টজ। তাহলে প্রতি 1 হার্টজে এর আরপিএম কত? 10 500 ভাগ হচ্ছে 50, 10 আরপিএম, রাইট? প্রতি 1 হার্টজে তার আরপিএম কত? 10 আরপিএম। এখন আপনার গ্রিড ফ্রিকোয়েন্সি, মানে গ্রিডের সাথে কানেক্টেড আপনি অল্টারনেটর চালাচ্ছেন, গ্রিডের ফ্রিকোয়েন্সি হলো 51 হার্টজ, তাহলে আপনার অল্টারনেটর আরপিএম কত হবে? 510 আরপিএম। যদি 49 হয় গ্রিড ফ্রিকোয়েন্সি, আপনার অল্টারনেটর আরপিএম কত হবে? 490 আরপিএম। ঠিক আছে? সো এখানে এখন বলেন তো আমাকে যে একটা গ্রিডে বা এনএলডিসির ফ্রিকোয়েন্সিটা কখন 51 হার্জ হচ্ছে আর কখন 49 হার্জ হচ্ছে? যখন গ্রিডের লোড কম তখন 51 হার্টজ, যখন গ্রিডের লোড বেশি তখন 49 হার্টজ। অর্থাৎ যখন হচ্ছে গ্রাহক সংখ্যা হচ্ছে কি কম, রাইট? তখন 51 হার্টজ। আর যখন গ্রাহক সংখ্যা বেশি তখন হচ্ছে কত? 49 হার্টজ, নাকি? গ্রাহক বেশি কিন্তু লোড কম, নাকি? অর্থাৎ আপনার জেনারেশন কম, এই বিষয়গুলো বুঝেন? জি ভাই। সবাই আমরা বুঝি এই কথাগুলো যে ফ্রিকোয়েন্সি। না ভাই, বুঝি না ভাই, একটু বিস্তারিত বলেন।
ওকে, আমি দুইটা জিনিস একটু আপনাদের সাথে ক্লিয়ার করে নেই। আমি গ্রাহক বলতে বোঝাবো হচ্ছে যারা ইউজার, তারা হচ্ছে গ্রাহক। আর লোড বলতে বোঝাবো যারা হচ্ছে বিদ্যুৎ তৈরি করতেছে। সো লোড আর গ্রাহক এই দুইটা কথার মধ্যে প্যাচ লাগায়েন না। এটা আমি আমার ভাষায় আমি আপনাকে বলতেছি। লোড বলতে কিন্তু অনেক সময় ইউজারকেও বোঝায়, ঠিক আছে? বাট আমি আপনাকে সিস্টেমটা বোঝানোর জন্য আমি দুইটা কথা ইউজ করব। একটা হচ্ছে লোড আর একটা হচ্ছে গ্রাহক। গ্রাহক বলতে ইউজার, আর লোড বলতে যারা বিদ্যুৎ তৈরি করে, ঠিক আছে? এখন বিদ্যুৎ কারা তৈরি করে? যারা হচ্ছে কি পাওয়ার প্ল্যান্টের ওনার, নাকি যে সকল কোম্পানি মানে পাওয়ার প্ল্যান্টগুলো চালায় তারাই তো বিদ্যুৎ তৈরি করে। এখন মনে করেন যে আপনার ইউজার এটা, এই পাশে আমি রেড কালার দিয়ে লিখলাম হচ্ছে লোড। এখানে আমি লোড কম বোঝাচ্ছি আর ইউজারের সংখ্যা কি বোঝাচ্ছি? বেশি। আমার কথা বুঝতেছেন? জি ভাই। লোড কম, ইউজার বেশি। এক্ষেত্রে আপনার ফ্রিকোয়েন্সি কম, মানে 49 হার্টজ। ক্লিয়ার? এরপরে আপনার লোড বেশি, ইউজার কম, এক্ষেত্রে আপনার ফ্রিকোয়েন্সি বেশি। মানে 51 হার্টজ। মানে সেটা কিন্তু আমি 51 হতে পারে, 50.5ও হতে পারে, ঠিক আছে? সো সিস্টেমটা হচ্ছে এটা। এখন ইউজার সংখ্যা আর লোড সংখ্যা সমান, অর্থাৎ মনে করো যে আমার যে আমরা যে ক্লাসগুলো করতেছি আমাদের এখানে সাপোজ 10 কিলোওয়াট বা 10 মেগাওয়াট বিদ্যুৎ খরচ হচ্ছে। এখন আমরা এনএলডিসি থেকে, এনএলডিসির মনে সারা বাংলাদেশে একটাই পাওয়ার প্ল্যান্ট সাপোজ। এখন সেই পাওয়ার প্ল্যান্টটা আমাদেরকে 10 মেগাওয়াট সাপ্লাই দিচ্ছে। অর্থাৎ আমার ইউজার আমার যতটুকু ইউজ করতেছে আমাকে পাওয়ার প্ল্যান্ট ঠিক ততটুকুই তৈরি করে দিচ্ছে। সো যদি এটা হয় তাহলে ফ্রিকোয়েন্সি কত? 50 হার্টজ। ওকে, সো এনএলডিসির কাজ এই 50 হার্টজ ফ্রিকোয়েন্সি রাখা। ক্লিয়ার? ভাই আরেকবার বলেন একটু। ভাই আমি সহজভাবে একটু বলবো ভাই, অন্যভাবে কি সবাই বুঝে কিনা? আচ্ছা, হ্যাঁ শিওর। যে কোনো সহজ কথা বলতে, আমাদের যখন ইঞ্জিনটা হচ্ছে চলে, যদি সেখানে লোডের পরিমাণ বেড়ে যায়, মানে ইলেকট্রিসিটি আমার বেশি উৎপাদন করতে হয়, তাহলে আমার সেখানে ফ্রিকোয়েন্সি ড্রপ হবে, মানে আরপিএম ড্রপ হবে, ফলে আমার ফ্রিকোয়েন্সি ড্রপ হবে। আর যখন আমার লোড বেশি থাকবে, আর যখন আমার লোড কম থাকবে, তখন আমার তখন আমার জেনারেটরের আরপিএমও বাড়বে, বা আমার নমিনাল যে ফ্রিকোয়েন্সি মানে 50-এ চলে যাবে বা 50-এর উপরে যাবে, এটা যেহেতু আমার টলারেন্স আছে, তো সেই পর্যন্ত চলে যাবে।
এর জন্য আমাদের সিস্টেমের ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে সবকিছু মানে এটা হচ্ছে মূল কথা আর কি আমার মনে হচ্ছে। আচ্ছা, আমাদের সাজ্জাদ সাহেব কিন্তু লোড বলতে কিন্তু সে কিন্তু আবার গ্রাহককে বোঝাচ্ছে, ঠিক আছে? সো এই বিষয়টা কিন্তু সবাইকে কিন্তু বুঝতে হবে। আচ্ছা না, এখন যেমন আরেকটা কথা ভাই, আমাদের ইন্ডাকশন মোটর যেরকম পড়লাম, ইন্ডাকশন মোটরে যখন আমার লোড বেড়ে যায় তখন আমার কি হয়ে যায়, আমার হচ্ছে যে আরপিএমটা ড্রপ করে। আরপিএম ড্রপ করে এবং প্লাস হচ্ছে আমার হচ্ছে যে স্লিপ বেড়ে যায়। তো এটার সাথে সম্পর্কিত কিছু মানে মানে কিছুটা। হুম হুম। আচ্ছা, সো এখানে মূল বিষয়টা হচ্ছে যে আমি আগেই বলেছি যে গ্রাহক যারা বিদ্যুৎ তৈরি, সরি লোড হচ্ছে যারা বিদ্যুৎ তৈরি করে, আর ইউজার হচ্ছে যারা গ্রাহক, ঠিক আছে? অর্থাৎ বিভিন্ন ইন্ডাস্ট্রি বা বিভিন্ন বাড়ি ঘর, ঠিক আছে, বা বিভিন্ন অফিস আদালত, এরা হচ্ছে ইউজার। আর লোড হচ্ছে এনডব্লিউপিএসিএল, মানে যারা বিদ্যুৎ তৈরি করে। সো এখন আমি লাস্টে যে কথাটা বলেছি যে সারা বাংলাদেশে এখন 10 মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন, অর্থাৎ 10 মেগাওয়াটের বিভিন্ন লাইট, ফ্যান, এসি টেসি সব কিছু চালু আছে, যেটা টোটালি 10 মেগাওয়াট বিদ্যুৎ খাচ্ছে। এখন আমি যদি এই 10 মেগাওয়াট বিদ্যুৎই যদি পাওয়ার প্ল্যান্টের মাধ্যমে তৈরি করি, তাহলে আমার ফ্রিকোয়েন্সি 50 হার্টজ থাকবে, ঠিক আছে? অর্থাৎ আমার যতটুকু আমার খিদা লাগছে আমি ততটুকুই খাইলাম, তাহলে আমার ফ্রিকোয়েন্সি 50 হার্টজ, অর্থাৎ আমি সুস্থ। ওকে, বাট আমার লোড, অর্থাৎ আমার হচ্ছে সাপোজ এখন সারা বাংলাদেশে বিদ্যুৎ লাগতেছে হচ্ছে 12 মেগাওয়াট, কিন্তু আমি তৈরি করতেছি 10 মেগাওয়াট, অর্থাৎ আমার ইউজার বেশি, আমার উৎপাদন কম। সেক্ষেত্রে আমার ফ্রিকোয়েন্সি কি হয়ে যাবে? ডাউন হয়ে যাবে, ফ্রিকোয়েন্সিটা ভাই কমে যাবে। ক্লিয়ার ভাই। ক্লিয়ার? ওকে, হুম। তাহলে আমি আর আগালাম না, ঠিক আছে? সো এই বিষয়গুলো একটু মনে রাখতে হবে। অনেকেই কিন্তু বাবু ত্রিপুরার একটা ভিডিও কিন্তু ছেড়েছিল গত বছর যখন হিউজ পরিমাণে লোডশেডিং হয়, ঠিক আছে? সো আগে আপনাকে বুঝতে হবে যে বাবু ত্রিপুরার লোড বলতে কি বোঝাইছে বা গ্রাহক বলতে কি বোঝাইছে, ঠিক আছে? সো আমি যে কারণে কিন্তু ভাই আগে, আজকে কি ম্যাথ করাবেন ভাই? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমরা তো এই যে আমি আগে বোঝায় নিচ্ছি আর কি, ঠিক আছে? ভাই আমার তো ডিউটিতে যাইতে হবে, তাহলে আমি রেকর্ড দেখে নিব। হ্যাঁ হ্যাঁ শিওর, বাট ইম্পর্টেন্ট ম্যাথ করাবো, সো এটা একটু দেখে নিলে বেটার হয়। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ওকে। সো আমরা নোলোড ফ্রিকোয়েন্সি শিখলাম, স্লপ শিখলাম, এরপর হচ্ছে আমরা সিস্টেম ফ্রিকোয়েন্সি শিখলাম। সো আমাদের স্লপ পাওয়ারের একটা ফর্মুলা আছে, পাওয়ারটা পি, পি ইকুয়ালস টু স্লপ ইন্টু নোলোড ফ্রিকোয়েন্সি মাইনাস হচ্ছে সিস্টেম ফ্রিকোয়েন্সি। ওকে, এটা হচ্ছে কিন্তু পাওয়ারের কিন্তু আরেকটা ফর্মুলা। আপনি যখন এনএলডিসিতে জব করবেন তখন এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে করেই আপনি ক্যালকুলেশন করবেন, বা আপনি যদি পিএসসিতে জব করেন এই ফর্মুলাগুলোই আপনাকে ইউজ করতে হবে, যে পি ইকুয়ালস টু স্লপ গুণন নো লোড ফ্রিকোয়েন্সি মাইনাস সিস্টেম ফ্রিকোয়েন্সি। এবং এই ফর্মুলার মাধ্যমেই আপনার ফ্রিকোয়েন্সি বাইরে গেল হচ্ছে 51। এখন আপনার ফ্রিকোয়েন্সিটা 50 রাখার জন্য আপনার কতটুকু লোড আপনাকে মাইনাস করতে হবে, কতটুকু লোড মাইনাস করতে হবে, অর্থাৎ কোন পাওয়ার প্ল্যান্টকে আপনি ফোন দিবেন, দিয়ে বলবেন যে ভাই আপনার তো 20 মেগাওয়াট তৈরি হচ্ছিল, আপনি 15 মেগাওয়াট করেন, 5 মেগাওয়াট কমা দেন। আর ফ্রিকোয়েন্সি বেড়ে গেলে তো আপনাকে লোড মাইনাস করতে হবে, অর্থাৎ পাওয়ার প্ল্যান্টকে বন্ধ করতে হবে, তাই না? সো এই ক্যালকুলেশনগুলো আপনি এই ফর্মুলার থ্রুতে আপনি যখন পিসিবি বা এনএলডিসিতে জব করবেন তখন আপনি এই ফর্মুলার মাধ্যমে আপনি লোডগুলো ক্যালকুলেশন করবেন, ঠিক আছে? সো চলেন, এই যে ফর্মুলা পাওয়ার ইজ ইকুয়াল টু স্লপ গুণন নো লোড ফ্রিকোয়েন্সি মাইনাস সিস্টেম ফ্রিকোয়েন্সি,
সো এখন আমরা একটু ম্যাথে চলে যাই, ম্যাথে গিয়ে দেখি। আমরা 5.3 অ্যাসাইনমেন্ট আকারে দিলাম, 5.4টা আমাদের দরকার নাই, আমরা হচ্ছে 5.5-এ চলে যাব। কন্ডিশন রিকোয়ার ফর প্যারালালিং, কীভাবে প্যারালাল অপারেশন করতে হয়, এখানে 4টা কন্ডিশন দেওয়া আছে, আপনারা একটু পড়ে নিন, ঠিক আছে। এই যে এখানে একটা কোশ্চেন আছে ব্রাদার, খুবই ইম্পর্টেন্ট, যেটা আপনাকে ভাইভাতে কোশ্চেন করে আপনাকে শোয়ায় ফেলতে পারে। এখানে বলেছে যে দ্য ফ্রিকোয়েন্সি অফ নিউ জেনারেটর, আমরা তো বলেছি যে ফ্রিকোয়েন্সি মাস্ট বি সেম। এখন বলতেছে যে একটা যে পুরাতন জেনারেটর, মনে করেন যে একটা জেনারেটর কিনে নিয়েছেন, তার ফ্রিকোয়েন্সি 50 হার্টজ, সেই জেনারেটরটা অনেক দিন হলো চলতেছে। এখন আপনি আর একটা নতুন জেনারেটর ওর সাথে নিয়ে এসে আপনি প্যারালালি কানেক্টেড করতে চাচ্ছেন, ঠিক আছে। এখন এখানে বলতেছে যে সেই নতুন যে জেনারেটরটা নিয়ে আসবেন, সেই নতুন জেনারেটরের ফ্রিকোয়েন্সিটা সামান্য কিছু বেশি থাকতে হবে। যেটা পুরাতন জেনারেটর, সেই পুরাতন জেনারেটর থেকে নতুন জেনারেটরে সামান্য কিছু ফ্রিকোয়েন্সি বেশি থাকতে হবে। এখানেও কিন্তু এই শর্তের মধ্যে এটা দিয়ে দিয়েছে। সো এই কোশ্চেনটাই আপনাকে করে আপনাকে শেষ করে দিতে পারে যদি আপনার পাওয়ার সেক্টরে ভাইবা দিতে যান। ইভেন এটাই কিন্তু এই যে গতবার যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং পোস্টে যে নেসকোতে পরীক্ষা হলো, এই কোশ্চেনটা কিন্তু এসেছিল, এই কোশ্চেনটা কিন্তু এসেছিল থিওরি হিসেবে, যে কেন এটা রাখা হয়। সো এর আগে যে আর একটা কোশ্চেন যে আপনাকে অ্যাসাইনমেন্ট আকারে দিলাম, এই কোশ্চেনটাও আপনাকে অ্যাসাইনমেন্ট আকারে দিলাম, এটাও আপনি অ্যাসাইনমেন্ট আকারে সাবমিট করবেন। তাহলে অ্যাসাইনমেন্ট কিন্তু টোটাল দুইটা জিনিস, দুইটা থিওরিটিক্যাল কোশ্চেন আর একটা ম্যাথ 5.3। ওকে, সো আমরা ম্যাথে চলে যাই। আমরা হচ্ছে 5.4 ম্যাথটা দেখব, সরি 5.5 নাম্বার ম্যাথটা। এই হচ্ছে ভাই 5.5। অ্যাসাইনমেন্ট একবার বলেন তো ভাই আরেকবার। এই প্রথম কোশ্চেনটা কি যেন ছিল, আমি নিজেই তো ভুলে গেলাম। হ্যাঁ, প্রথম কোশ্চেনটা মনে এসেছে, যে আপনার লিডিং পাওয়ার ফ্যাক্টর আর ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের কারণে কি আপনার টার্মিনাল ভোল্টেজ বা ইনডিউসড ভোল্টেজ কম বা বেশি হয় কেন, বা এর উপকারিতা কি, সরি কম বা বেশি হয় কেন এটা তো না, যে এর উপকারিতা বা অপকারিতা কি। আপনি যদি মনে করেন যে না লিডিং পাওয়ার ফ্যাক্টর হচ্ছে আপনার একটা অল্টারনেটের জন্য ভালো, তাহলে কেন সেটা ভালো। আর আপনি যদি বলেন যে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর ভালো, তাহলে কেন সেটা ভালো। ঠিক আছে, প্রথম কোশ্চেনটা তো এরকমই ছিল নাকি? জি ভাই জি, ওকে, পরেরটার কথা বলছিলাম। পরেরটার কথা যে আপনার দুইটা জেনারেটর যখন প্যারালালি কানেক্ট করবেন, আমরা তো বললাম যে ফ্রিকোয়েন্সি মাস্ট বি সেম। বাট এখন এখানে বলতেছে যে একটা পুরাতন একটা জেনারেটর আমার আছে, এখন আমি যদি তার সাথে নতুন আর একটা জেনারেটর কানেক্টেড করতে চাই, তাহলে নতুন জেনারেটরে এখানে বলেছে ফ্রিকোয়েন্সি কিছুটা বেশি দরকার। এটা কিন্তু শর্ত, প্যারালাল অপারেশনের শর্ত। এখন নতুন জেনারেটরে আসলে ফ্রিকোয়েন্সিটা একটু কেন বেশি দরকার, এখানে শর্তের মধ্যে এই কথাটা কেন বললো, আমি এটাই আপনাদের কাছে অ্যাসাইনমেন্ট আকারে চেয়েছি। ওকে, ক্লিয়ার? জি ভাই বুঝতে পেরেছি। ওকে, জি সো আমাদের এখানে বলেছে যে, আচ্ছা এখানে একটা চিত্রর কথা বলেছিল। সো চিত্রটা কি আমরা একটু দেখি আমরা পাই কিনা। এই হচ্ছে সেই চিত্র, মেবি ফিগার 31 নম্বর ফিগারের কথা বলেছে। 31 নম্বর ফিগারটা কত? এই যে আমাদের 31 নম্বর ফিগার। সেই ম্যাথটা দেখবো আর একটু আমরা অনেক কিছু একটু বোঝার চেষ্টা করব। সেখানে তো বোঝার অনেক কিছু আছে, যে কারণে ফিগারটা নিয়ে আসা। আচ্ছা, আমাদের আজকে হচ্ছে সোমবার, আমাদের বুধবারে ক্লাস হবে, আর আমাদের শনিবারে কোনো ক্লাস হবে না, শনিবারেরটা বাদ। ঠিক আছে, শনিবারে কোনো ক্লাস নিব না। আর আজকে কিন্তু একটু, আজকে কী বার? সোমবার, হ্যাঁ সোমবার। আজকে ওই যে আমরা হচ্ছে নন ডিপার্টমেন্ট পার্টটাও বলে দেবো, আগামী শুক্রবারে পরীক্ষার সিলেবাস আর কি। সো আগামী শুক্রবার কিন্তু অল্টারনেটের উপরে পরীক্ষা হবে, আর হচ্ছে আমি
ননের সিলেবাসটাও বলে দিব। ওকে, দেখেন এখানে চিত্র আছে। এখন এখানে কি বলেছে, যে এখানে আপনাকে বলেছে যে এ জেনারেটর সাপ্লাইং লোড, এখানে একটা জেনারেটর লোড সাপ্লাই দিচ্ছে। এখানে কিন্তু একটাই জেনারেটর আছে, ইভেন আপনারা দেখতে পাচ্ছেন একটা জেনারেটরের সাথে 1 নাম্বার লোড সরাসরি কানেক্টেড, বাট 2 নাম্বার লোডটা কিন্তু কি করা আছে, মনে করেন যে এখানে লোড না দিয়ে আমরা ইউজার দিয়ে দিই। ইউজার দিলে আপনি ভালো বুঝবেন, যেহেতু আপনাকে ইউজার দিয়ে আমি বুঝাইছি। সো মনে করেন যে ইউজার 1 নাম্বারটা সরাসরি কানেক্টেড, মনে করেন যে এটা আপনাদেরই একজনের বাসা, এখানে ইউজার 1 ইউজার 2, ঠিক আছে, লোড বাদ দেন, একটা জেনারেটর আছে। এখন আপনি কি একটু ফিল করতে পারতেছেন যে আমার যখন একটা লোড চলবে, এখন আমার জেনারেটরের পাওয়ার তো সে ফিক্সড পাওয়ার দিচ্ছে, তাই না? এখন এর ক্যাপাসিটি যদি 10 মেগাওয়াট হয়, একে যদি আমি মানে লাঠি দিয়ে পিটাইও এ 10 মেগাওয়াটের বেশি কি দিতে পারবে? এর ক্যাপাসিটি 10 মেগাওয়াট, এ কি 10 মেগাওয়াটের বেশি দিতে পারবে? না ভাই, এ 10 মেগাওয়াটের বেশি দিতে পারবে না। সো এখন আমাদের সাপোজ আমাদের প্রথম ইউজারের লোড আছে 9 মেগাওয়াট। সো এখন সে 10 মেগাওয়াট একটা জেনারেটর সাপ্লাই দিচ্ছে, বাট আমার ইউজার 9 মেগাওয়াট, তাহলে আমার ফ্রিকোয়েন্সিটা বাড়বে না কমবে? কমবে ভাই, কমবে আপনাদের। এটা কোনো কথা? বুঝিনি, আবার বলেন ভাই, প্রশ্নটা আবার করেন ভাই। আপনি পাওয়ার উৎপাদন করতেছেন 10 মেগাওয়াট, বাট আপনার ইউজার 9 মেগাওয়াট, অর্থাৎ গ্রাহক 9 মেগাওয়াট দিচ্ছে, তো ফ্রিকোয়েন্সিটা কি হবে? বাড়বে। এখন মনে করেন যে আমার 2 নাম্বার ইউজারটা কানেক্টেড নাই, তো 2 নাম্বার ইউজারের লোড হচ্ছে 2 মেগাওয়াট সাপোজ। সো আমি 2 নাম্বার ইউজারটাকে কানেক্ট করলাম, তাহলে এক্ষেত্রে আমার ফ্রিকোয়েন্সি কি হবে, বাড়বে না কমবে? টোটাল লোড যদি 11 মেগাওয়াট হয় তাহলে কমবে। আমি লোডের কথা বলতেছি না, আমি লোডটাকে ইউজারে কনভার্ট করে দিছি। সো ইউজার বললে ভালো হয়, মানে গ্রাহক। ইউজার যদি বেড়ে যায়, মানে আমার যদি চাহিদা বেড়ে যায় তাহলে আমার কমবে, আর যদি চাহিদা কমে যায় তাহলে ফ্রিকোয়েন্সি বাড়বে। এখন আমার চাহিদা কমে যাচ্ছে, আমার লোডটাও কমে যাচ্ছে, সেম একই অনুপাতে আমার লোডটাও কমে যাচ্ছে, তাহলেও কি ফ্রিকোয়েন্সি বাড়বে? কোশ্চেনটা আবার করেন ভাই। মানে তুমি যে বললা যে আমার যদি ইউজার অর্থাৎ চাহিদা যদি কমে যায় আমার ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে, তাই না? এখন আমি বলতাছি যে চাহিদা কমে যাওয়ার সাথে সাথে আমার লোডটাও কমে যাচ্ছে সেম একই অনুপাতে, তাহলেও কি ফ্রিকোয়েন্সি বাড়বে? আমি কোশ্চেনটা আসলে বুঝলাম না। মূল কথা হচ্ছে যে এটা হচ্ছে আমি যেভাবে এটাকে ঘুরাই ঘাড়াই যেভাবে বলি, আমার মূল কথা জেনারেটরের যদি ওর যে ম্যাক্সিমাম ক্যাপাসিটি তার থেকে যদি আমার লোড কম থাকে বা মানে আমার কিলোওয়াট কম ইউজ হয়, তাহলে তো সে ফ্রিকোয়েন্সি বাড়াবে। আর যদি জেনারেটরের যে ম্যাক্সিমাম ক্যাপাসিটির কাছাকাছি চলে যায় বা তার চেয়ে বেশি যাওয়ার চেষ্টা করে, তাহলে ফ্রিকোয়েন্সি ড্রপ করবে। আচ্ছা ঠিক আছে, ওকে। সো এখানে কিন্তু আমরা সেই টাইপের ম্যাথই আমরা এখানে করব। আমরা প্রথমে দেখব যে একটা ইউজার দিয়ে আমার লোডটা চলতেছে, তো এখানে দেখি কি কি ডাটা দেওয়া আছে। এখানে বলছে যে কানেক্টেড, মানে প্রথম অল্টারনেটরটা হচ্ছে কি আছে, প্রথম ইউজারটা হচ্ছে ওই জেনারেশন অর্থাৎ অল্টারনেটরের সাথে জেনারেটরের সাথে প্যারালালি কানেক্টেড আছে। ওকে, এখন বলেছে দ্য জেনারেটর হ্যাজ নো লোড ফ্রিকোয়েন্সি। এখানে জেনারেটরের নো লোড ফ্রিকোয়েন্সিটা দেওয়া আছে, অর্থাৎ সে গ্রাহকের সাথে কানেক্টেড হওয়ার আগে তার ফ্রিকোয়েন্সি হচ্ছে 61 অ্যান্ড স্লপ দেওয়া আছে। স্লপ হচ্ছে 1 মেগাওয়াট পার হার্টস। ওকে, এখন বলেছে যে লোড 1
সরি কনজিউম রিয়েল পাওয়ার কত 10 কিলোওয়াট, পাওয়ার ফ্যাক্টর এত। সো আমরা দেখি এর হচ্ছে লোড হচ্ছে কত 10 কিলোওয়াট, সরি 100 কিলোওয়াট। এরপরে বলছে যে লোড 2টার হচ্ছে 800 কিলোওয়াট। ওকে, সো এর পাওয়ার ফ্যাক্টরটা এত ল্যাগিং। এখন বলেছে এ নাম্বারে আমার কি চেয়েছে, এখন বলছে বিফোর দ্য সুইচ ইজ ক্লোজড হোয়াট ইজ দ্য অপারেটিং ফ্রিকোয়েন্সি অফ দ্য সিস্টেম। বিফোর দ্য লোড সুইচ ইজ ক্লোজ মানে এই যে 2 নাম্বার কনজিউমার বা 2 নাম্বার লোডের যে সুইচ আছে, এখানে তো সুইচ দেখতে পাচ্ছেন, সুইচটা ক্লোজ হওয়ার আগে এই পুরো সিস্টেমের ফ্রিকোয়েন্সিটা কত আমাকে সেটা বের করতে হবে। সো আমাকে এখানে তাহলে কি P1 সমান সমান কি স্লপ গুণন হচ্ছে নো লোড ফ্রিকোয়েন্সি মাইনাস হচ্ছে কি সিস্টেম ফ্রিকোয়েন্সি। অর্থাৎ P1 কেন লিখলাম, কারণ আমার হচ্ছে প্রথম ইউজার, যে কারণে আমি P1 লিখলাম। সো আমাকে এখানে বের করতে বলছে সিস্টেম ফ্রিকোয়েন্সি। সিস্টেম ফ্রিকোয়েন্সি সমান সমান কি যে FNL মাইনাস P1 ডিভাইডেড বাই স্লপ। সো আমার নো লোড ফ্রিকোয়েন্সি কত 61 মাইনাস P1 কত কিলোওয়াট, P1 কত কিলোওয়াট 1000 কিলোওয়াট। 1000 কিলোওয়াট মানে কত মেগাওয়াট 1 মেগাওয়াট। আর স্লপটা কত মেগাওয়াট 1 মেগাওয়াট। ঠিক আছে, কিলোওয়াট থাকলে একে মেগাওয়াটে কনভার্ট করে নেবেন। তাহলে কত হচ্ছে 60 হার্টজ। দেখছেন 60 হার্টজ, এটা আপনার সিস্টেম ফ্রিকোয়েন্সি। অর্থাৎ আপনার অল্টারনেটর যখন ফ্রিভাবে চলতেছিল তার ফ্রিকোয়েন্সি বেশি, যখনই লোড কানেক্ট করছে তার ফ্রিকোয়েন্সি ধাপ করে কমে গেছে। এখন কি বলছে যে আফটার লোড 2 ইজ কানেক্টেড হোয়াট ইজ দ্য অপারেটিং ফ্রিকোয়েন্সি, অর্থাৎ সিস্টেম ফ্রিকোয়েন্সি। এখন মনে করেন যে লোড 2ও কানেক্টেড হয়েছে, লোড 2ও কানেক্টেড হয়েছে, তাহলে আপনার পিটি দ্যাট মিন্স টোটাল লোড একের ছিল 1 মেগাওয়াট আর 2 নম্বরে কত 800 কিলোওয়াট, দ্যাট মিন্স 0.8 মেগাওয়াট। তাহলে কত হচ্ছে 1.8 মেগাওয়াট টোটাল লোড। তাহলে আপনার সিস্টেম ফ্রিকোয়েন্সি কি হবে, সিস্টেম ফ্রিকোয়েন্সির ফর্মুলা কি FNL মাইনাস কি পিটি ডিভাইডেড বাই কি স্লপ। FNL কত 61 মাইনাস পিটি কত অর্থাৎ টোটাল পাওয়ার, অর্থাৎ দুইটা ইউজারেরটা যোগ করে টোটাল যে পাওয়ারটা হয়েছে 1.8 আর স্লপ হচ্ছে কত 1। তাহলে কত হচ্ছে দেখছেন, আর একটা লোড কানেক্টেড করছেন আপনার ফ্রিকোয়েন্সিটা আরও কমে গেছে। অর্থাৎ ইউজার যত বাড়াবেন আপনার ফ্রিকোয়েন্সি তত কমবে। আর ফ্রিকোয়েন্সি যদি আপনি এই 61 যদি রাখতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে সেই অনুযায়ী পাওয়ার প্ল্যান্টগুলো চালাতে হবে, চালায় আপনার বিদ্যুৎ উৎপাদনটাও সেম একই হারে করতে হবে। সো অ্যাজ এ এনএলডিসিতে যখন জব করবেন আপনাকে এইগুলোই মেনটেন করতে হবে। ওই মনে করেন যে খুলনাতে যে সকল পাওয়ার প্ল্যান্ট আছে ওদের ফোন দিবেন, ভাই তোমরা বন্ধ করো, ওই ঢাকাতে যারা আছে ভাই তোমরা চালাও। এটা এক এক জায়গায় এক এক রকম গ্রাহক থাকে, এক এক জায়গায় এক এক রকম বড় বড় ইন্ডাস্ট্রি থাকে। এখন অনেকেই বলে যে ভাই নারায়ণগঞ্জে এত পাওয়ার প্ল্যান্ট কেন, নারায়ণগঞ্জ একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, এখানে লোডের সংখ্যা বা ইউজার সংখ্যা এত বেশি, সো যে কারণে এখানে পাওয়ার প্ল্যান্টও অনেক বেশি। ঠিক আছে, আপনি মেঘনাঘাটে যান, যেমন আপনার বাসা থেকে বেরোলে জায়গায় জায়গায় যেমন আরইবির খুঁটি গাড়া থাকে, তেমনি মেঘনাঘাটে যান, পুরো মেঘনাঘাটের পার দিয়ে আপনার জায়গায় জায়গায় পাওয়ার প্ল্যান্ট। বুঝতে পারছেন? সো এই হচ্ছে ম্যাথ। এখন আপনাকে বলছে আফটার লোড 2 ইজ কানেক্টেড হোয়াট অ্যাকশন কুড বি অ্যান অপারেটর
মনে করেন আপনি এনএলডিসিতে জব করেন, আপনার ফ্রিকোয়েন্সি 1 নাম্বার যখন আপনার কানেক্টেড ছিল তখন আপনার 60 হার্টজ ছিল। তো আপনি যখন 2 নাম্বার লোড যখন আপনি কানেক্টেড করলেন, অর্থাৎ কাস্টমারকে যখন আপনি কানেক্টেড করলেন, তখন আপনার ফ্রিকোয়েন্সিটা কমে গেল। অর্থাৎ ম্যাথে বলছে যে ভাই তুমি 60 হার্টজ ফ্রিকোয়েন্সি রাখবা, তোমার 2 নাম্বার কানেক্টেড হয়ে গেল, বাট তোমার ফ্রিকোয়েন্সি হয়ে গেল 59.2, বাট তোমাকে রাখতে হবে 60। তাহলে অ্যাজ এ তুমি এনএলডিসির অপারেটর হিসেবে তোমার করণীয় কি? করণীয় কি হবে? লোড কমাইতে হবে অথবা পাওয়ার প্ল্যান্ট বাড়াইতে হবে। হ্যাঁ, লোড কমাইতে হবে অথবা পাওয়ার প্ল্যান্ট কমাতে হবে। অ্যান্ড লোড যে কমাবেন, গ্রাহকে যে কমাবেন, এটা কি আপনার হাতে আছে? আপনি কি আমাকে ফোন দিবেন যে ভাই তুমি একটা এসি কম চালাও? হ্যাঁ, তাহলে লোড আমি কমাবো কিভাবে? আজব কথা বলে। না, লোড কমানো যাবে না। এটা তো আমি যদি বলি একটা আরে ফিডার। আপনি তো ডাকাইত হয়ে গেলেন তখন। মানুষ আপনাকে পছন্দ করবে আপনি যদি এই সিস্টেমে পুরো সিস্টেম কন্ট্রোল করেন? বাংলাদেশে তো এটাই চলে। না না, এটা কখনোই চলে না, এটা কখনোই চলে না। আপনাকে আগে ডিসাইড করতে হবে যে আমি পাওয়ার প্ল্যান্ট চালাবো। তো তখন আপনাকে পাওয়ার প্ল্যান্টকে ফোন দিতে হবে যে ভাই কি অবস্থা, তোমাদের কয়লা আছে? যাদের কয়লাতে চলে তাদেরকে জিজ্ঞেস করে ভাই কয়লা আছে? ভাই যারা গ্যাসে চলে তাদেরকে দেখি ভাই গ্যাস আছে। যারা ডিজেলে চলে বলো ভাই ডিজেল আছে। যারা হেভি ফুয়েলে চলে তাদেরকে বলো ভাই হেভি ফুয়েল আছে। হ্যাঁ আছে, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে 5 মেগাওয়াট চালায়া দেন, ঠিক আছে? বা জিজ্ঞেস করে ভাই আপনি কি চালাতে পারবেন? না ভাই আমার তেল নাই, আমার কয়লা নাই। বা অনেকে বলে ভাই আমি তো মেইনটেনেন্সের কাজ চলতেছে, আমি উইদিন 5 ঘন্টা বা 10 ঘন্টার মধ্যে আমি চালাতে পারবো না। তো এনএলডিসি আগে এভাবে চেষ্টা করে যে পাওয়ার প্ল্যান্ট চালায়া ফ্রিকোয়েন্সিটা মেনটেন করা যায় কিনা। তো যখন এনএলডিসি দেখে যে না, কেউই চালাতে পারতেছে না, এক একজনের এক এক ধরনের সমস্যা থাকতেছে। কেউ বলে ভাই আমার সাব স্টেশনে মেনটেনেন্স চলতেছে, কেউ বলে যে ভাই আমি লাইনের গাছ কাটতেছি, কেউ বলে যে ভাই আমার অল্টারনেটর পুড়ে গেছে। হ্যাঁ, তো যখন এনএলডিসি এইভাবে কন্ট্রোল না করতে পারে তখন এনএলডিসি পিজিসিবিকে বলে এই পিজিসিবি তুমি পিবিএস এর সাথে কথা বলো, কথা বলে তুমি 10 মেগাওয়াট লোড কমাও, অর্থাৎ 10 মেগাওয়াট গ্রাহকে বাদ দিয়ে দাও, আউট করে দাও। তখন পিজিসিবি হচ্ছে পল্লী বিদ্যুৎ জানায় যে 10 মেগাওয়াট লোডশেডিং করতে হবে। এখন তুমি কোন এলাকায় কাটবা সেটা তোমার বিষয়। বোঝা গেল? এইভাবে অপারেট করে। আমি আগেই গ্রাহক বাদ দিয়ে দিব, তাহলে তো পুরো স্বৈরাচারের মতো আচার ব্যবহার হয়ে যাবে। বোঝা গেল? আমি দুইটাই বলছিলাম ভাই, আপনার তো খেয়াল করার মধ্যে আমাকে পাওয়ার প্ল্যান্ট বাড়াইতে হবে, না হলে লোড কমাইতে হবে, মানে ফিডার করতে হবে। বাট এখানে বইতে যেভাবে আমাকে এই ফ্রিকোয়েন্সিটা বাড়ানোর জন্য বইতে যে অ্যান্সারটা দেওয়া আছে, এটার অ্যান্সার যেটা দেওয়া আছে যে সেটা হচ্ছে যে আমাকে বানাতে বললো 60 হার্টস, বাট আমার যাচ্ছে হচ্ছে কত 59.2। তার মানে আমার ঘাটতি কত? আমার ঘাটতি হচ্ছে 0.8 হার্টস। ঠিক আছে, 0.8 হার্টস। তো এখন বইতে বলছে যে তোমার হচ্ছে গভর্নর ইঞ্জিনের, ডিজেল ইঞ্জিনের যে গভর্নর আছে, বা গ্যাস ইঞ্জিনের যে গভর্নর আছে, বা টারবাইনের যে গভর্নর আছে, গভর্নর, এই গভর্নরে ফ্রিকোয়েন্সি সেট করে দেওয়া যায়। ফ্রিকোয়েন্সি সেট পয়েন্ট, ঠিক আছে? তো তখন আমার ফ্রিকোয়েন্সি সাপোজ সেট পয়েন্ট আছে 50 হার্টস, তো আমি সাপোজ 50 হার্টস, তো তখন আমি আরও 50.8 হার্টস, অর্থাৎ আরও 0.8 হার্টস সেট পয়েন্ট আমি বাড়ায় দেবো। সো যখন আমি সেট পয়েন্টটা বাড়ায় দেবো তখন হচ্ছে আমার কি ইঞ্জিনের আরপিএম বেশি হয়ে যাবে। আর ইঞ্জিনের আরপিএম বেশি মানে সে জোরে জোরে ঘুরতেছে, তার মানেও তার বিদ্যুৎ উৎপাদন ক্যাপাসিটিটাও একটু বেড়েছে, বাট এটা খুবই সাফিসিয়েন্ট, খুবই কম পরিমাণে বাড়ে। আপনার 10 মেগাওয়াটের ইঞ্জিনের আপনার আরপিএম সাপোজ হচ্ছে 500 আরপিএম, আপনি
একে সাপোজ আপনি এরকম করতে পারবেন না কখনোই যে আপনি তাকে কত আপনার মনে করেন যে 600 আরপিএম এটা আপনি কখনোই চালাতে পারবেন না, যে আপনি ফ্রিকোয়েন্সি বাড়ায় দিলেন, আপনি 50 জায়গায় সাপোজ 600 করতে হলে কত করতে হবে, আরপিএম 600 করতে হলে কত করতে হবে ফ্রিকোয়েন্সি? 60 করতে হবে তাহলে। হ্যাঁ 60 তো করতে হবে। আরে আরপিএম তাহলে কি 60 করতে হবে ফ্রিকোয়েন্সি না? তো তাহলে কি হবে, সে 600 আরপিএম এ ঘুরবে। এখন আপনি একটা ইঞ্জিন ডিজাইন করছেন হচ্ছে 500 আরপিএম এর জন্য, সে বড়জোর 510 আরপিএম এ চলবে। এখন তারা যদি 600 আরপিএম এ চালান, এর লাইন আর পিস্টন বা যদি টারবাইন হয়, কোথায় সিটা ফাইটে কোথায় চলে যাবে, আপনার পুরো পাওয়ার প্ল্যান্টই আপনি খুঁজে পাবেন না। বুঝতে পারছেন? সো যে কারণে আপনার সামান্য পরিমাণে আপনি সেট পয়েন্ট আপনি বাড়াতে পারেন। যেমন আমরা নিজেরাই এই গভর্নরের সেট পয়েন্ট আমরা কমায় রাখি। এখন গভর্নরের সেট পয়েন্ট বাড়ালে আপনার কিন্তু ইঞ্জিনের কিন্তু মানে এটা কিন্তু ইঞ্জিন টোটালি ডিজেল ইঞ্জিন, এটা কিন্তু আমি অল্টারনেটরের কথা বলতেছি না যে গভর্নরের আপনার ফ্রিকোয়েন্সি সেট পয়েন্ট বাড়াবেন, এটা কিন্তু অল্টারনেটরটাকে ঘোরাই হচ্ছে প্রাইম ওভার। আমি আপনাকে টোটালি বলতেছি প্রাইম ওভারের সেট পয়েন্ট আপনি বাড়াবেন, প্রাইম ওভারের গভর্নরের সেট পয়েন্ট। ক্লিয়ার? সো এই প্রাইম ওভারের গভর্নরের সেট পয়েন্ট আপনাকে বাড়াতে হবে। তো প্রাইম ওভারের গভর্নরে যদি সেট পয়েন্ট বাড়ান, আপনার সেক্ষেত্রে আপনার গ্যাস সে বেশি খাবে, অথবা সে তেল বেশি খাবে, অথবা সে স্টিম বেশি খাবে যদি সে স্টিমে চলে। আমার কথা বোঝা গেল? জি ভাই, কিন্তু তাহলে এই কোশ্চেনের অ্যানসারটা কি হবে? তাহলে আমরা কি এটা বলবো? হ্যাঁ, এখানে জাস্ট বলবেন যে প্রাইম ওভারের সেট পয়েন্ট 0.8 বাড়াতে হবে, যেহেতু বইতে এভাবে অ্যান্সার দেওয়া আছে। ওকে, বাট এটা কিন্তু আসলে বাড়ানো সম্ভব না। ঠিক আছে, একটা ইঞ্জিন রানিং অবস্থায় কিন্তু গভর্নরের সেট পয়েন্ট বাড়ানো যায় না, আর এটা কোনো কোম্পানি বাড়ায়ও না, কারণ অনেক ধরনের অনেক সমস্যা হয়। ঠিক আছে, যেমন আমরা গভর্নরের আমাদের সেট পয়েন্ট কমানো আছে, আমাদের হচ্ছে 19.5 মেগাওয়াট, আমরা হচ্ছে 18.5 মেগাওয়াটে চালাই। কি করে? গভর্নরের সেট পয়েন্ট কমা দিই, এক্ষেত্রে আমাদের জ্বালানি খরচটা কম হয়। এটা কি কমান্ড দেওয়া যায়, এবার এটা কি অফলোডে করাতে হয় নাকি রানিং লোডে করা যায়? অফলোডে এটা এটা মানে অফলোডে করতে হয়। অফলোডে করে তাহলে তো আমার টোটাল সিস্টেম ডিসকানেক্ট করে নিতে হবে, এটা অন্য জায়গায়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওকে। সো আমরা আপাতত এতটুকুই শিখলাম। আপনাদের আরেকটা অ্যাসাইনমেন্ট ম্যাথ, সেটা হচ্ছে 4.6 ওকে, সরি 5.6, এই ম্যাথটা সেম একই ম্যাথ, এটাও অ্যাসাইনমেন্ট আকারে থাকলো। তো দুইটা ম্যাথ অ্যাসাইনমেন্ট আকারে থাকলো, একটা হচ্ছে 5.3 আর 5.6, আর হচ্ছে দুইটা রিটার্ন কোশ্চেন। ওকে, এরপর আমরা আগামী ক্লাসে আমরা হচ্ছে পিস ফ্যাক্টর আর হচ্ছে ডাইভার্সিটি ফ্যাক্টর পড়ব, পরে আমাদের অল্টারনেটর পার্টটা পুরোটাই শেষ। এরপর আপনারা শুক্রবারে পরীক্ষা দিবেন অল্টারনেটরের উপরে। ক্লিয়ার? জি ভাই। ওকে, সো এতটুকুই আমাদের নন অল্টারনেটর। ডিপেন্ডেন্ট ছিলেন। হ্যাঁ, কারেক্ট। এরপরে আমরা আসলে এখানে তো আমরা তো একটা জেনারেটর দিয়ে বিভিন্ন লোড দিয়ে দেখলাম, আমরা নেক্সট ক্লাসে 4-5টা অল্টারনেটর একসাথে কানেক্টেড করব। ঠিক আছে, কানেক্টেড করে আমাদের লোড কতটুকু বাড়ে বা কমে, কোন অল্টারনেটর কতটুকু লোড শেয়ারিং করে, ঠিক আছে, তার ক্যাপাসিটি অনুযায়ী এই জিনিসগুলো আমরা ডিসকাস করব। সো অল্টারনেটর ক্লাস মানেই খুবই ইম্পর্টেন্ট ক্লাস, অনেক কিছু জানার আছে, শেখার আছে। সো আজকে কি অনেক কিছু আপনারা জানতে পারছেন বা শিখতে পারছেন? জি ভাই, অবশ্যই। ওকে, সো আমরা একটু ননে চলে যাই। আমাদের নন কতটুকু পর্যন্ত যেন আগাইছিলাম আমরা? আপনার দুইটা অধ্যায় দিছিলেন, সেটা হলো আপনার বিপরীত শব্দ, সমার্থক শব্দ, আরেকটা হলো আরেকটা যেন কি, ভাষা ও ব্যাকরণ দেওয়া ছিল।
দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, বইটা গেল কই? না, গল্পটাই ভাই আমাদের যেটা বলছেন হ্যাঁ হ্যাঁ বাগধারা ও হ্যাঁ, প্রবাদ। আমি বলি, ওয়েট। আমাদের গত এতে ছিল হচ্ছে বাগধারা ও প্রবচন, এরপরে সমর্থক ও বিপরীত শব্দ, এতটুকুই ছিল, তাই না? এক কথায় প্রকাশ ছিল না, রাইট? না না না, ছিল না। আচ্ছা, সো আজকে হচ্ছে আপনারা হচ্ছে এক কথায় প্রকাশটা দেখবেন। এটা হচ্ছে 34 নাম্বার পেজে আছে, এই স্লাইডের 34 নাম্বার পেজ, এক কথায় প্রকাশ। এরপর হচ্ছে ধ্বনি বর্ণ ও যুক্ত বর্ণ, ধ্বনি বর্ণ ও যুক্ত বর্ণ, যেটা হচ্ছে 38 নাম্বার পেজে আছে। আর একটা হচ্ছে শব্দ ও শব্দার্থ, এটা হচ্ছে 42 নাম্বার পেজে আছে এই স্লাইডেরই। সো তিনটা, একটা হচ্ছে এক কথায় প্রকাশ, আমরা একটু দেখি এটা হচ্ছে কত নাম্বার পেজ, 34 নাম্বার পেজ। ও শিট। সো আপনাদের কাছে যাদের হার্ড কপি নাই, বইটা কালেক্ট করে নিয়েন। এই যে এক কথায় প্রকাশ, এটা হচ্ছে এক কথায় প্রকাশ, যেটা হচ্ছে 34 নাম্বার পেজ, এই যে 34 নাম্বার পেজ। সো এক কথায় আপনার প্রকাশ। বইটা ভাই, এটা হ্যাঁ, আপনারা কোন এডিশনের? এটা আপডেট ও, 2024 এর অক্টোবরে আপডেট এটা। এরপর আমাদের হচ্ছে, এরপর ধ্বনি ও বর্ণ ও যুক্ত বর্ণ, 38 নাম্বার পেজ এটা। আর আরেকটা দিলাম হচ্ছে শব্দ ও শব্দার্থ, যেটা 42 নাম্বার পেজ। এই তিনটা হেডিংয়ের পড়াগুলো আপনারা পড়বেন। বাট গত পরীক্ষায় কিন্তু নন ডিপার্টমেন্ট দেইনি, বাট এটাতে কিন্তু আমি নন ডিপার্টমেন্ট দেব, ঠিক আছে? মাস্ট নন ডিপার্টমেন্ট কোশ্চেন কিন্তু থাকবে। আর আমি বুঝি না, এই যে পরীক্ষা হয় 30 মার্কের, আমি কতদিন আপনাদেরকে আসলে বই উপহার দেই না, কারণ আপনারা 30-28 পান না, সো আমি বই কিভাবে দিব? আচ্ছা ভাই, একটা কথা আর কি, যে আসলে আচ্ছা, বুয়েটে আপনি আমাকে যে পরীক্ষাগুলো নিয়েছি, আপনি কি কোনো ম্যাথ কি বাইরে থেকে বা আমি বানায়া দিছি? কোনটা আমি যে একটা পরীক্ষা দিচ্ছি ভাই, এটা তো জাস্ট ছিল একটা সিম্পল একটা ম্যাথ ছিল। না, সেটা এর আগে এটা তো একটা কোশ্চেন দিয়ে কি আর পরীক্ষা হয় নাকি? ওটা তো এমনিই দিছি। এর আগের যে পরীক্ষাগুলো হয়েছে এইগুলো তো আসলে কি বলবো, সমস্যা নাই। আপনারা একটু দেখেন, চেষ্টা করেন, আগামী শুক্রবারে পরীক্ষাটা ভালো করেন। ফুল অল্টারনেটের উপরে থাকবে। আর হচ্ছে এই বাংলাগুলো কেউ একটু লিখে দেন তো, একটু গ্রুপে একটু লিখে দেন তো, কোন কোন টপিক, নন ডিপার্টমেন্ট টপিকটা একটু লিখে দেন, কারণ আমি নিজেই ভুলে যাই। শব্দ ও শব্দার্থ একটু কেউ লেখেন, শব্দ ও শব্দার্থ। এরপর ধ্বনি বর্ণ ও যুক্ত বর্ণ, আর একটা হচ্ছে এক কথায় প্রকাশ। এটা কেউ একটু গ্রুপে লিখে দেন, ওকে? যে নন ডিপার্টমেন্ট শুক্রবার পরীক্ষার সিলেবাস। তো ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আগামী বুধবার যে ক্লাস হচ্ছে, ভাইয়া নন ডিপার্টমেন্টালটা কি এমসিকিউ আকারে আসবে নাকি? হ্যাঁ হ্যাঁ, এমসিকিউ থাকবে, 5টা এমসিকিউ, 5টা এমসিকিউ দিব। আচ্ছা ভাই, একটা কথা ছিল, সেটা হচ্ছে বুয়েটে আসলে নন ডিপার্টমেন্টের কোশ্চেন গুলো মানে কিভাবে করে, বিশেষ করে যে সম্প্রতি কোশ্চেন গুলো দেয়, এটা কোথা থেকে দেয়, বা আপনার এই বিষয়ে আপনার সাজেশন আর কি? মানে সাম্প্রতিক যে বিষয় আসার যে কোশ্চেনগুলো, না কি আসলে কি কি বলতে হ্যাঁ, চাচ্ছেন? ওইটাই বলতেছি। হ্যাঁ হ্যাঁ, ওইটাই। সাম্প্রতিক কোশ্চেন গুলো কোথা থেকে বেশি দেয় সাধারণত? সাম্প্রতিক বিষয় আসে, এটা কারেন্ট অ্যাফেয়ার্স বলে। সাম্প্রতিক বিষয়ে যে 4টা বা 5টা কোশ্চেন থাকে, ওটা কমন থাকে। প্রতি মাসে কারেন্ট অ্যাফেয়ার্স কিনে কিনে পড়লেই হয়, বা নিউজ ফিড যেগুলো থাকে, নিউজে যেগুলো থাকে, সংবাদ পত্রিকায় বা আলোচনার যে সকল খবরগুলো, যেমন গত বছর যে কি হলো, ওই যে শেখ হাসিনা যে ইন্ডিয়া গেল কি যেন একটা সম্মেলনে, G8 না G20 না কি যেন একটা সম্মেলন হলো না, ওই সম্মেলনে ব্রিক্স গেল। ব্রিক্স হ্যাঁ হ্যাঁ, ব্রিক্স ব্রিক্সের, হ্যাঁ। সো কোশ্চেন এসেছিল ব্রিক্সের সদর দপ্তর কোথায় অবস্থিত। এরপরে গত বছর কিন্তু ওই যে ইরাক না ইরানের প্রেসিডেন্ট মারা গেল, কি যেন নাম তার, ওটা এসেছিল যে ইরানের যে প্রেসিডেন্ট মারা গেছে তার নাম কি। ঠিক আছে, মানে সাম্প্রতিক সময়ে যা চলমান থাকে এইগুলো থেকেই কোশ্চেনগুলো হয়ে থাকে। সো এটা যদি আমরা নর্মালি যদি আমরা ওই ইউটিউবে নিউজগুলো দেখি, বিভিন্ন পেপার পত্রিকায়,
যে নিউজগুলো হয় এগুলো যদি দেখি, যেগুলো আমরা ফেসবুক স্ক্রল করতে করতে যে সকল নিউজগুলো আসে এগুলো পড়তে হয়। আন্তর্জাতিক বিষয়ের উপরে যে টাইটেল বা যে কন্টেন্টগুলো থাকে এগুলো পড়তে হয়, ঠিক আছে, অ্যাজ এ পরীক্ষার্থী হিসাবে। আর সবচেয়ে ভালো হয় যে একটা কারেন্ট অ্যাফেয়ার্স কিনে নিলে, প্রতি মাসে মাসে কারেন্ট অ্যাফেয়ার্স কিনে পড়লে পরে আরও ভালো হয়। ওকে জি। ওকে, তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আগামী বুধবারে আমাদের ক্লাস হচ্ছে রাত 8টায়। ওকে, আল্লাহ হাফেজ।